স্যার। হ্যাঁ, আমি শুরু করতেছি, 1 মিনিট। ওকে, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমাদের একটা ম্যাথ বাকি ছিল, সেটা হচ্ছে পোলার থেকে কার্তেসীয় এই সমীকরণটাকে পোলারে কিভাবে কনভার্ট করতে হয়। তো ওইটা আগে করে ফেলি, তারপরে আমরা নতুন টপিকে যাব। আচ্ছা, তো এখানে আমাদের এক্স ওয়াই আকারে দেওয়া আছে, আমাদেরকে যেটা করতে হবে এই এক্স ওয়াই থেকে আর থিটাতে কনভার্ট করতে হবে। তো যেটা দেওয়া আছে এটা আগে লিখে ফেলি, ওয়াই স্কোয়ার সমান সমান দেওয়া আছে 2x+1। আচ্ছা, এটা প্রমাণের সুবিধার্থে বা আমাদের এই যে এটাকে পোলারে নেওয়ার জাস্ট সুবিধার্থে এখানে যেটা করতে হবে, দুই সাইডে এক্সট্রা করে এক্স স্কোয়ার আনতে হবে। কারণ আমরা যেটা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটা মিলে হয় কি আর স্কোয়ার। তো যাতে আমরা আর স্কোয়ার বানাইতে পারি লেফট সাইডে, এই জন্য দুই পাশে যেটা করব এক্স স্কোয়ার যোগ করে ফেলবো। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই পাশে যেটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x+1। সো পরের লাইনে কি লেখা যাবে যে এটা থাকুক, এটাকে পরে আমি চেঞ্জ করতেছি। এই জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাট চলে আসছে, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম। সো এখান থেকে ডিরেক্ট লেখা যাবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। সো স্কোয়ারটাকে ওঠানোর জন্য আমরা যেটা করতে পারি, দুই সাইডে রুট করে ফেলতে পারি। তাহলে এখানে থাকবে হচ্ছে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই সাইডে থাকবে শুধুমাত্র x+1। তারপরের লাইনে যেটা করা যায়, আমরা যেটা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার। তাহলে পরের লাইনে যে এটাকে চেঞ্জ করে লেখা যাবে আর সমান সমান √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এই যে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এটার পরিবর্তে আর বসানো যাবে। আর এই পাশে এক্স আছে, এক্স এর পরিবর্তে আমরা জানি যে বসানো যায় আর কস থিটা। এক্স সমান আর কস থিটা, তার সাথে হবে +1। সো এবার যেটা করা যায়, এই যে আর আছে এখানে, আর ওই পাশ থেকে আর কস থিটাকে যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, তাহলে এরকম হবে যে আর মাইনাস আর কস থিটা সমান সমান 1। সো এখান থেকে যদি আর কমন নিয়ে নিই, তাহলে হবে 1 মাইনাস কস থিটা সমান সমান 1। সো এবার এই 1 মাইনাস কস থিটাকে আমরা চাইলে একটু ভেঙে লিখতে পারি, যেটা আমরা আগেও করছি। 1 মাইনাস কস থিটা এটাকে একটা ত্রিকোণমিতিক সূত্রে কনভার্ট করা যাবে, সেটা হচ্ছে 1 মাইনাস কস 2 × θ/2। ঠিক আছে, এখানে জাস্ট ওই এক্সট্রা করে থিটা লেখার দরকার ছিল, সেটাকে 2 × 1/2 এটা দ্বারা গুণ করলে 2 কাটাকাটি চলে যাবে, আগের মতো আমি থিটা ফেরত পাবো। সো এখানে ফর্মুলা পড়ে যাবে যে 1 মাইনাস কস 2 θ। আমরা পুরোটাকে এখানে থিটা চিন্তা করব বা আলফা চিন্তা করব। এই যে এই পুরোটাকে 1 মাইনাস কস 2 θ, থিটা বলতে এখানে θ/2। সো আমাদের সূত্র ছিল 1 মাইনাস কস 2 θ মানে হচ্ছে 2 sin² θ। 2 sin² θ, থিটা বলতে এখানে কি হবে θ/2। এই লাইনটা হবে θ/2, ঠিক আছে। 1 মাইনাস কস 2 θ মানে হচ্ছে, আচ্ছা এখানে হবে যেটা 2 sin²θ। সো এই লাইনটা, এই যে 2 sin² θ/2, এটা আমরা এখানে এনে বসাই দেব। আর ইন্টু 1 মাইনাস কস থিটা, এটার পরিবর্তে লেখা যাবে হচ্ছে 2 sin² θ/2 সমান সমান হচ্ছে 1। সো এরপরে আর কিছু না, এই যে ওয়ানটাকে ডান সাইডে আনলেই হবে। আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেছে, প্রমাণ বলতে যে কনভার্সনটা হয়ে গেছে। এবার লেখা যাবে যে 2r sin² θ/2 -1 সমান সমান 0। এইটুকু লিখলেই হবে। এই যে লাইনটা আমরা লিখছি ফাইনালি, এটার মধ্যে দেখো কোনো এক্স নাই ওয়াই নাই, পুরোটা হচ্ছে আর এবং থিটা দ্বারা রিপ্লেস হয়ে গেছে। সো আর আর থিটা দ্বারা রিপ্লেস হওয়া মানে সেটা কোন আকারে চলে গেছে, পোলারে চলে গেছে। আগে ছিল কার্তেসীয়তে, এখন হচ্ছে পোলারে চলে গেছে। বুঝা গেল? স্যার তাহলে তো আর এই যে লাস্টের লাইনের উপরের লাইনটা, হ্যাঁ, এটা এখানে তো না, লাস্টের উপরের লাইন। এখানে, হ্যাঁ, এখানে তো এক্স ওয়াই নাই, তাহলে তো এটাও পোলার হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ,
এইখানে রেখে দিলেও হবে। আর ওই যে যখন আমাদের ত্রিকোণমিতি সূত্র ফেলার সুযোগ থাকবে, সূত্র ফেললে সব থেকে ভালো, এইখানে রাখলেও মানে পার্শিয়ালি ট্রু, আর চাইলে এটাকে চেঞ্জ করে লাস্টে নিয়ে যাইতে পারবা। তো চেষ্টা করতে হবে যে যদি সূত্র ফেলা যায় তাহলে সূত্র ফেলে আরো আরো মডিফাই করা যায়, যদি সেখানে মডিফাই করতে হবে। এইটাও কিন্তু পোলার, এই যে যেটা বের করছি ঠিক আছে, এটাও পোলার, কিন্তু যেহেতু সূত্র পড়ে গেছে এই জন্য আর কি লাস্ট পর্যন্ত গেলাম। বুঝছো? জি বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা নতুন টপিকে যাই, সেটা হচ্ছে গিয়ে বিভক্তিকরণ সূত্র। সো বিভক্তিকরণ, এটা লাস্ট দিন যেটা বলছিলাম অন্তর্বিভক্তিটা জাস্ট আমরা দেখছি, তো সেখান থেকে কয়েকটা ম্যাথ করব, তাছাড়া বহির্বিভক্তি বা অক্ষ দ্বারা বিভক্তি এরকম ব্যাপার স্যাপার এখানে আসবে নতুন করে। সো অন্তর্বিভক্তি যদি আবার একটু বলি, আমাদের কাছে একটা স্ট্রেইট লাইন বা সরল রেখা থাকবে, তার দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক আমাদের কাছে দেওয়া থাকবে। ধরো হচ্ছে এ একটা প্রান্ত বিন্দু যেটার ভ্যালু হচ্ছে x1 y1, মানে স্থানাঙ্ক হচ্ছে x1 y1। বি আর একটা প্রান্ত বিন্দু যেটার স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2। তো আমাদের কাজ হচ্ছে এই যে স্ট্রেইট লাইনটা তৈরি হয়েছে বা দুইটা বিন্দুর কারণে যে রেখাংশটা তৈরি হয়েছে, এটাকে আমরা মাঝখানে কোনো একটা বিন্দুতে ভাগ করতে চাই। তো ধরো এই জায়গায় ভাগ করতে চাই এবং এটাকে নাম দিলাম হচ্ছে সি। এবং সি যে বিন্দুটা আমরা বের করতে চাই সেটার স্থানাঙ্ক ধরে নিব হচ্ছে x, y। আচ্ছা, সো যখনই কোনো একটা বিন্দু একটা রেখাংশকে ভাগ করবে, সে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করবে। তো আমরা ধরে নিব যে প্রথম অনুপাতটা হবে m আর দ্বিতীয় অনুপাতটা হবে n। সেক্ষেত্রে এটার প্রুফ লাগবে না আমাদের, ফর্মুলাটা শুধু ফর্মুলা মনে রাখলেই হবে। সেক্ষেত্রে ফর্মুলাটা হবে এরকম, যে এক্স এর যে ভ্যালুটা সেটা হবে, স্যার এটা তো করছি, বুঝি নাই? এটা তো আমরা করে ফেলছি। হ্যাঁ, তো এটা জাস্ট সূত্রটা আবার দেখাচ্ছি, আর এখান থেকে আমরা কয়েকটা ম্যাথ করব নতুন। আচ্ছা, আমি আবার একটু মনে করাই দিই। এখানে যেটা হইতো আমাদের এই এম এর সাথে গুণ দিতে হইতো এই যে দূরবর্তী যেটা আছে x2, সো এখানে হবে mx2, তারপরে প্লাস হইতো দেন হচ্ছে n এর সাথে তার দূরবর্তী x1, আর নিচে কি হইতো m আর n এর যে যোগফল সেটা। সিমিলারলি y এর ভ্যালু যেটা সেটা ছিল my2 প্লাস ny1 ডিভাইডেড বাই হচ্ছে m প্লাস n। তো এটাকে কাজে লাগাইয়াই হচ্ছে আমরা এখান থেকে ম্যাথ করব। যেমন এই জায়গায় যেটা দেওয়া আছে যে দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ দেওয়া আছে, একটা বিন্দু হচ্ছে 2,0 আর আরেকটা হচ্ছে 7,5। তো আগের মতোই ধরে নেই আমাদের এ যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 2,0, আর আরেকটা সাইড যেটা বি তে আছে হচ্ছে 7,5। এটাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, যে বিন্দুটা তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের সেই সি বিন্দুটা, যেটা 2:3, মানে এইটুকুর ভ্যালু হচ্ছে 2, অনুপাতটা হচ্ছে 2, আর এইটুকু হচ্ছে 3, এই অনুপাতে হচ্ছে বিভক্ত করছে। সো আমাদেরকে বের করতে হবে এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক। এক্স এর স্থানাঙ্কটা হবে এরকম, m(x2), m বলতে আমাদের এখানে 2, 2 এর সাথে গুণ হবে ওই যে 7, দূরবর্তী যে এক্স এর ভ্যালু সেটা, তাহলে 2 × 7 মানে হয়ে যাবে 14, প্লাস nx1, n বলতে এখানে 3 আর x1 বলতে হচ্ছে 2, তাহলে 3 এর সাথে 2 গুণ দিলে হবে 3×2 = 6, তাহলে এটা হয়ে যাবে 14 + 6 ডিভাইডেড বাই m প্লাস n। m এর ভ্যালু হচ্ছে 2 আর n এর ভ্যালু 3, তাহলে হবে 5। সো এখান থেকে রেজাল্ট আসবে 14 আর 6 মিলে হবে 20, 20/5 মানে হচ্ছে 4। একইভাবে আমরা y এর ভ্যালু বের করব, y এর ভ্যালু হবে my2। তো m এর ভ্যালু এখানে 2, 2 এর সাথে 5 গুণ হবে তাহলে হয়ে যাবে 10, প্লাস 3 এর সাথে 0 গুণ হবে তাহলে এটা 0 হবে আর নিচে হবে 5, তাহলে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে 2। সো এখান থেকে আমাদের যে বিভক্তকারী বিন্দু বা অন্তর্বিভক্তকারী বিন্দু সেটার ভ্যালু চলে আসবে হচ্ছে 4,2, বা এক্স এর ভ্যালু 4 এবং ওয়াই এর ভ্যালু 2। এটা হচ্ছে ইজি একটা ম্যাথ। আচ্ছা, এখানে উল্টা পাবে, মানে প্রশ্নটা একটু ভিন্নভাবে করা হয়েছে, তো এটা একটু খেয়াল করো। এখানে বলতেছে যে 3,1 যে বিন্দুটা আছে এটা 1, -3 এবং 6,7 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে, এবং কি ধরনের বিভক্তি সেটা অন্তর্বিভক্তি। সো এখানে যেটা বলছে অনুপাতটা বের করতে হবে। এর আগে যে ম্যাথটা আমরা করছি সেখানে অনুপাত দেওয়া ছিল, স্থানাঙ্ক বের করতে হইতো। সো অনুপাত যদি বের করতে হয় আমরা প্রথমেই হচ্ছে সাইডের বিন্দুগুলা ধরে নিব। এই যে একটা বিন্দু হচ্ছে 1, -3 আর আরেকটা বিন্দু হচ্ছে 6,7। এই দুইটা বিন্দুকে 3,1, এই যে 3,1 এই বিন্দুটা মাঝখানে কোথাও বিভক্ত করছে, তো ধরে নিলাম এই জায়গায় বিভক্ত করছে 3,1। তো আমাদের কাজ হচ্ছে ধরে নেওয়া এই অনুপাতটা হচ্ছে m আর এই অনুপাতটা হচ্ছে m। তো প্রশ্ন করছে যে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে m:n এর ভ্যালু বের করতে হবে। সো আমরা যেটা জানতাম সেটা হচ্ছে গিয়ে যে এই জায়গায় যে 3 দেওয়া আছে এটা আমাদের আননোন থাকতো, আগের প্রশ্নে আমরা এটাকে x ধরছিলাম, মানে মাঝখানে অন্তর্বিভক্ত করলে যে x এর ভ্যালু সেটা এখন দিয়ে দেওয়া আছে। সো x = যেটা লিখতে হইতো সেটা হচ্ছে m এর সাথে গুণ হইতো x2, মানে এখানে 6, তাহলে 6 আর m গুণ করলে হয়ে যাবে 6m, প্লাস n এর সাথে গুণ হইতো 1, 1 × n মানে হচ্ছে শুধু n,
আর নিচে হবে এম প্লাস এন, তাহলে এটা যেভাবে আছে ওভাবে রেখে দিব। এখান থেকে আমরা এটাকে যদি সলভ করি একটা সমীকরণ তৈরি হবে, আর আর গুণ দিলে এখানে হবে 3m প্লাস 3n সমান সমান 6m প্লাস হচ্ছে n। সো তারপরে সাইড চেঞ্জ করলে যেটা হবে যে 3m 3m মাইনাস 2n সমান সমান 0, সবগুলোকে রাইট সাইডে নিয়ে নিলাম। আচ্ছা, সিমিলারলি আমরা হচ্ছে পরের যে বিন্দুটা আছে 1, 1 সমান সমান লিখতে পারি n x1, সরি n x2, n এর ভ্যালু হচ্ছে n হচ্ছে এখানে আছে, আচ্ছা সরি m দ্বারা গুণ হবে, m দ্বারা গুণ হবে কাকে, এই জায়গাটার 7 কে, my2 মানে হচ্ছে হয়ে যাবে 7m প্লাস ny1, n এর সাথে গুণ হবে -3, তাহলে এখানে হয়ে যাবে -3n। আর নিচে হবে আগের মতোই m প্লাস n। কেন প্লাস? কারণ বলে দিছে অন্তর্বিভক্ত। তাহলে এই জায়গাটা আমরা যদি সলিউশন করি আগের মতো, তাহলে আর আর গুণ দিলে হবে m প্লাস n সমান সমান 7m মাইনাস 3n। তাহলে এখান থেকে একটা সমীকরণ দাঁড়াবে, সেটা হচ্ছে 6m 6m মাইনাস 4n সমান সমান 0। সো এই যে প্রথম যে সমীকরণটা তৈরি হয়েছিল সেটাকে আমরা 1 নাম্বার সমীকরণ নাম দিতে পারি, আর সেকেন্ড যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা 2 নাম্বার সমীকরণ নাম দিতে পারি, এবং এই দুটা সলভ করলেই আমরা এম আর এন এর মান পেয়ে যাব। সলভ করা বলতে এখানে আমরা বিভিন্ন ভাবে করতে পারি, অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন, অনেকভাবে করা যায়। সো সব থেকে সহজ হচ্ছে অপনয়ন, যোগ বিয়োগ করে ফেলবো। তাহলে একের সাথে দুই আমরা যেটা করতে পারি, একের সাথে দুই যোগ বা বিয়োগ করার আগে এই যে এম এর সহগটা সেম বানাই ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হয়। এখানে এম এর সামনে আছে 6 আর এখানে এম এর সামনে আছে কত, 3। তো আমরা যেটা করব, 1 নাম্বার যে সমীকরণটা আছে এটাকে গুণ দিব 2 দ্বারা, আর যেটা করব এইটা থেকে বিয়োগ করে ফেলবো 2 নাম্বার সমীকরণটা। ঠিক আছে, 1 নাম্বারকে 2 দ্বারা গুণ করে সেখান থেকে 2 নাম্বার সমীকরণটা বিয়োগ করব। তাহলে 1 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করলে হবে 6m, আর তারপরে হবে 4n। ঠিক আছে, সমান সমান হচ্ছে 0। আর 2 নাম্বার সমীকরণকে যদি হচ্ছে লিখি, ডিরেক্ট লিখে দেই 6m, এখানে আছে -4m n সমান সমান 0। সো একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে যেটা হবে যে নিচের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো চিহ্ন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে 6m এটার সামনে মনে মনে মাইনাস চলে আসবে, এটার সামনে মনে মনে প্লাস চলে আসবে। তাহলে 6m থেকে 6m বাদ দিলে 0 থাকবে, -4n থেকে +4n বাদ দিলে, আচ্ছা এখানে তো সেম সেম চলে আসতেছে, 6m - 4n সমান 0, আর এখানে আসতেছে হচ্ছে 6m +4n, একই চলে আসতেছে। আর কোনো জায়গায় ভুল করলাম কিনা আবার একটু চেক করে ফেলি। 3 ইজ ইকুয়ালস টু লিখা যাবে হচ্ছে 6m প্লাস n ডিভাইডেড বাই m প্লাস n। ওকে, তাহলে এটাকে আর গুণ করলে 3m প্লাস 3n সমান হবে 6m প্লাস n। তারপরে সাইড চেঞ্জ করলে যেটা আসবে 3m -2n সমান 0। হ্যাঁ, এটা ঠিক আছে। সেকেন্ডটা যদি দেখি, 1 ইজ ইকুয়ালস টু 7m 7m মাইনাস হচ্ছে 3n ডিভাইডেড বাই m প্লাস n। সো এখানে থাকতেছে m প্লাস n সমান 7m মাইনাস 3n, তাহলে 6m -4n সমান 0। আচ্ছা, এখানে ঠিক আছে, আমি প্রশ্নটা একটু চেক করে নিচ্ছি, আমি টাইপ করতে কোথাও ভুল করলাম কিনা, এবার দেখে ফেলি। আচ্ছা, এইটা সলভ করলে আসলে এখানে যেহেতু ভ্যালু পাচ্ছি না আমরা, এটা আমি মুছে ফেলি। আমরা এটাকে যেটা করতে পারি আর একটু সহজভাবে করতে পারি, সমীকরণ তৈরি করার আগে রেজাল্ট বের করে ফেলা যাবে এখান থেকে। এই লাইনটা একটু খেয়াল করো, যেটা আমরা 1 নাম্বার সমীকরণ দিছি এইটা আমরা সলভ করি। 1 নাম্বার সমীকরণটা এখানে আসতেছিল কি 3m -2n সমান সমান 0। তাহলে যদি সাইড চেঞ্জ করি, দেখবা যে পরেরটাও সলভ করলে একই রেজাল্ট আসবে, এই জন্য আমাদের 0 চলে আসতেছে। সো সলভ করা যাবে না, না করে আমরা অন্যভাবে করে ফেলবো এটা। 3m -2n সমান 0, তাহলে এখান থেকে 3m সমান লেখা যাবে 2n। তারপরে যেটা করা যায়, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে m অনুপাত n বের করা। তাহলে এই যে একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিব, এই পাশ থেকে 2n দ্বারা ওই পাশে গিয়ে যদি ভাগ করে দেই তাহলে হবে 3m ডিভাইডেড বাই 2n সমান সমান 1, এখানে 1 থাকবে শুধু। তাহলে পরের লাইনে শুধু লেখা যাবে m বাই n সমান সমান, এখানে ছিল 3/2, ওই পাশে গেলে হয়ে যাবে 2/3।
তার মানে এখান থেকে আমরা m/n মানে m অনুপাত n যেটা সেটা পেয়ে যাচ্ছি 2/3। এটা কেন এই যে সমীকরণ সমাধান করতে পারি না, কারণ 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ দুটাই সেম। সো সেম সমীকরণ আলটিমেটলি সমাধান করা যাচ্ছিল না, জিরো হয়ে যাচ্ছিল। তো আমাদের কাজ হচ্ছে এই যে 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ যে কোনো একটা নিয়ে কাজ করো, একটা নিয়ে কাজ করতে হবে। আর একটা নিয়ে কাজ করলে ডিরেক্ট এখান থেকে অনুপাতটা চলে আসবে 2:3। বুঝা গেল এটা? জি। আচ্ছা, তো সমাধান করা লাগবে না, এইটুকু না লিখলেও চলবে, আমি এটা ক্রস দিয়ে দিচ্ছি। পরেরটা না লিখলেও চলবে, একই একই সমীকরণ, তো এটা না লিখলেও চলবে। ওকে, আমরা তাহলে পরেরটাতে যাচ্ছি, মধ্যবিন্দু নির্ণয়। তো মধ্যবিন্দু নির্ণয়ের যে কনসেপ্টটা এটা কিন্তু আমাদের জানা আছে, এটা দিয়ে আমরা ম্যাথ করব, তাও আমি সমীকরণটা জাস্ট এখানে লিখে রাখতেছি। তো এ বিন্দু যেটা আছে সেটা x1 y1 ধরে নিলাম, আর বি যেটা আছে সেটাকে x2 y2 ধরে নিলাম। আমাদের টার্গেট হচ্ছে একদম মধ্যবিন্দু যেটা আছে এটা বের করা, সি। সো সি ধরে নিলাম x, y। তাহলে এক্স এর যে ভ্যালুটা আসে সেটা আমরা জানি যে দুইটা প্রান্ত বিন্দু যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতে হয়। সিমিলারলি ওয়াই এর ভ্যালু হবে দুইটা প্রান্ত বিন্দু যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলেই হবে। সো এই দুইটাই হচ্ছে আমাদের আমাদের মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। সো এখান থেকে আমরা ডিরেক্ট হচ্ছে ম্যাথে চলে যাই। এই দুটা বিন্দু, আচ্ছা এখানে প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে। এখানে বলতেছে যে -1, 3, এই যে বিন্দুটা আছে এইটা 2, -1 এবং এ বিন্দুর মধ্যবিন্দু। আমি ফিগারটা যদি একটু আঁকার চেষ্টা করি, প্রশ্ন না বুঝলে এখানে ঝামেলা হয়ে যাবে। 2, -1 এবং এ বিন্দু, এই দুইটা বিন্দুর যে মধ্যবিন্দু সেটা হচ্ছে আমাদের -1, 3। এই যে এখানে একটা কমা দেওয়া আছে, কমা মানে এখানে আমাদের থেমে যাইতে হবে পড়ার সময়। তাহলে এটা হবে -1, 3, কি এই বিন্দুটা 2, -1 এবং এ বিন্দুর মধ্যবিন্দু। তাহলে বলতে পারি আমি এই পাশে যে বিন্দুটা ধরে নিলাম এটা হচ্ছে 2, -1, আর এই পাশে যে বিন্দুটা আছে সেটা ধরে নিলাম এ। এই দুটা বিন্দুর মধ্যবিন্দু বলে দিছে হচ্ছে -1, 3। ঠিক আছে, তো আমি ধরে নিলাম এ বিন্দু যেহেতু বের করতে হবে, এটাকে ধরে নিলাম x, y। তো আমাদের যে ইকুয়েশনটা ছিল মধ্যবিন্দু সেটা ছিল এরকম যে দুইটা প্রান্ত বিন্দু যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যবিন্দু পাওয়া যাবে। তাহলে এক্স এর সাথে যদি 2 যোগ করি এবং 2 দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে রেজাল্ট আসবে -1। সো এটা সলভ করলে এক্স এর রেজাল্ট চলে আসবে। এখানে হবে 2 × -1 মানে -2, ওই পাশ থেকে আরো 2 গেলে হবে -4। সিমিলারলি 3 লিখা যাবে। আচ্ছা, ওয়াই এর সাথে -1 যোগ করতে হবে। সো যোগ করা মানে কি, এটা -1 থেকে যাবে, ডিভাইডেড বাই 2 সমান সমান থাকবে মধ্যবিন্দুর যে ওয়াই এর স্থানাঙ্ক সেটা মানে 3। তারপরে আর গুণ করলে 2, 3, 6 হয়ে যাবে, ওই পাশ থেকে 1 গিয়ে সেটা হয়ে যাবে 7। তাহলে ওয়াই সমান 7 চলে আসতেছে। সো বলা যায় এক্স আর ওয়াই এই দুটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4, 7। সো এটা খুবই ইজি, আমাদের জাস্ট মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক যেটা বের করার টেকনিক এটা জানলেই হয়। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কনফিউশন থাকবে না। আমরা পরের মেতে চলে আসি। এখানে বলতেছে এবিসিডি সামান্তরিক, সো আমরা একটা সামান্তরিক এঁকে ফেলি। সো এবিসিডি যে সামান্তরিকটা আছে এটার 3টা স্থানাঙ্ক দেওয়া আছে এবিসি। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এ। নর্মালি যেটা হয় যে আমাদের এন্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ হয়, ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে, যে কোনো একটা সিরিয়াল মেনটেন করলেই হবে। তাহলে এটাকে আমরা এ ধরে নিলাম। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -2, 1। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 1, 3 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1, 6। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, ডি। এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে x, y। ঠিক আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এই ব্যাপারটা আমরা বিভক্তিকরণ সূত্র দিয়ে করতে পারি। এই ব্যাপারটা আমরা চাইলে বিভক্তিকরণ সূত্র দিয়ে করতে পারি, তবে এখানে আমাদের সব থেকে ইজি হয় মধ্যবিন্দুর সূত্র দিয়ে করা, যেটা আমরা এখানে করতে পারি খুব সহজে। খেয়াল করো, আমি যেটা করব এখান থেকে দুইটারই কর্ণ বের করে ফেলবো। কর্ণ বলতে এই যে কোনাকুনি আমরা যে বাহুটা পাবো, এইটা হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে আমাদের একটা কর্ণ যেটাকে আমরা বলতে পারি বিডি কর্ণ। আর আরেকটা কর্ণ ধরে নিলাম হচ্ছে এসি কর্ণ। একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে এসি। তাহলে এই যে মধ্যবিন্দু যেটা আছে এটাকে নাম দিলাম মনে করো ই। তাহলে শুরুর কাজ হচ্ছে আমাদের ইর স্থানাঙ্কটা বের করা। তো ইর স্থানাঙ্ক খুব সহজে বের করা যাবে। ইর স্থানাঙ্কটা হবে এরকম যে এ আর সি এই দুটার মধ্যবিন্দুই তো হচ্ছে ই, তাহলে আমরা এ আর সি কে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলেই ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। সো প্রথমেই খেয়াল করো, এ বিন্দুর এক্স এর স্থানাঙ্ক হচ্ছে -2 এবং সি বিন্দুর এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 1। তাহলে -2 আর 1 যোগ করলে হবে -1। -1 কে 2 দ্বারা ভাগ করলে হবে -1/2।
-1 কে 2 দ্বারা ভাগ করলে হবে -1/2। একইভাবে 1 আছে এখানে, এখানে আছে 6, তাহলে 6 + 1 মানে 7, 7 কে 2 দ্বারা ভাগ করলে হবে 7/2। সো শুরুতেই আমরা ই বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেললাম। ই বিন্দু হচ্ছে এখানে -1/2, 7/2। এবার খেয়াল করো, আমাদের টার্গেট হচ্ছে কোনটা বের করা, ডি, ডি বের করা। সো আগের মতোই কনসেপ্ট, যে বি আর ডি এই দুটার মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে আমরা যেটা বলতে পারি, বি আর ডি কে যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কোনটা পাবো, ই পাবো। তাহলে বির এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 1 আর ডির এক্স এর স্থানাঙ্ক হচ্ছে এক্স। এই দুটা যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে মধ্যবিন্দুর যে এক্স এর স্থানাঙ্ক সেটা পাবো। মধ্যবিন্দুর এক্স এর স্থানাঙ্ক হচ্ছে -1/2। সো এখান থেকে যদি সলভ করি আমরা, এক্স এর ভ্যালু 2 ওই পাশে গেলে হয়ে যাবে গুণ আকারে, তাহলে 2/2 মানে -1। -1 থেকে এই পাশে আরো একটা -1 গেলে হয়ে যাবে এটা -2। একইভাবে আমরা যেটা করব, বি আর ডির যে ওয়াই এর স্থানাঙ্ক আছে সেগুলোকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে ই এর ওয়াই এর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এখানে হবে 3 + y / 2। এটা সমান সমান হবে ই এর ওয়াই এর স্থানাঙ্ক, যেটা হচ্ছে এখানে 7/2। তাহলে এখান থেকে সিমিলার, এই 2 যদি গুণ আকারে ভাগ আকারে আছে ওই পাশে গেলে গুণ হয়ে যায়, তাহলে 2 2 কাটাকাটি চলে যাবে, থাকবে 3 + y = 7। আবার 3 ওই পাশে গেলে হয়ে যাবে 7 - 3 মানে 4। তাহলে y এর ভ্যালু চলে আসবে এখান থেকে 4। সো খুব ইজিলি আমরা এখান থেকে বের করে ফেললাম যে আমাদের x এর স্থানাঙ্ক বা আমাদের যে ডি বিন্দুর যে x এর স্থানাঙ্ক সেটা হচ্ছে -2 এবং y এর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 4। এটা কি বুঝছো? জি স্যার, বুঝছি। ওকে, তারপরে আসছে নতুন আরেকটা টপিক, সমদ্বিখণ্ডন বিন্দু। আমরা একটু আগে যেটা পড়ছিলাম মধ্যবিন্দু, এটাকে আরেকটা নাম দেওয়া যায়, এটা হচ্ছে সমদ্বিখণ্ডন বিন্দু। এই যে মধ্যবিন্দু যেটা আছে এটাকে বলা হয় সমদ্বিখণ্ডন, কারণ সে ওই রেখাটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে। এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দু, সমান তিনটা ভাগে ভাগ করবে। তাহলে একটা পয়েন্ট ধরে নিলাম এখানে আছে, আরেকটা এই জায়গায় আছে, আরেকটা এই জায়গায় আছে, আরেকটা এই জায়গায় আছে। এই যে এতটুকু যতখান, এতটুকু সেম ডিস্টেন্স, এতটুকু সেম ডিস্টেন্স, মানে সমান তিনটা ভাগে ভাগ করা হয়েছে। সো প্রথমে আমি ধরে নিব এ বিন্দু, যেটার স্থানাঙ্ক x1, y1। বি বিন্দু যেটা আছে এটার স্থানাঙ্ক হবে x2, y2। সি বিন্দু যেটা আছে এটার স্থানাঙ্ক হবে x3, y3। এবং ডি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম হচ্ছে x4, y4। আচ্ছা, এখানে যেহেতু তিনটা ভাগ সমান, তিনটা ভাগই সমান, তাহলে আমরা ধরে নিতে পারি এতটুকু হচ্ছে 1 অনুপাত, এটা 1, এটা 1, মানে তিনটাই সেম সেম অনুপাতে ভাগ করা হয়েছে। তিনটার দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা হচ্ছে সমান সমান। তো আমরা যেটা করতে পারি সেটা ধরে নাও যে শুরুতে তোমার হচ্ছে গিয়ে এ বিন্দু আর ডি বিন্দু দেওয়া আছে, আমরা চাচ্ছি বি বিন্দু বের করতে। তাহলে বি বিন্দু যদি বের করতে চাই, এই যে বি বিন্দু যেটা আছে সে কি করছে, এ ডি কে হচ্ছে অন্তর্বিভক্ত করছে। কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এইটুকু যদি হচ্ছে 1 হয় তাহলে বাকিটুকু কত হবে, 2 হবে, মানে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আবার বলি, দেখো এ আর ডি এটা হচ্ছে পুরোটা আমাদের সরল রেখা, এটাকে বি বিন্দু অন্তর্বিভক্ত করছে। সো নিশ্চয়ই ভিতরে যেহেতু অন্তর্বিভক্ত, ভিতরে বিভক্ত করছে মানে অন্তর্বিভক্ত, কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে দেখাই যাচ্ছে যে তিনটা পার্ট যেহেতু সমান, তাহলে একটা পার্ট 1 হইলে আর একটা পার্ট হবে 2, মানে সে হচ্ছে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। সিমিলারলি আমি যদি হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, সি, তাহলে সেটাও অন্তর্বিন্দুর অন্তর্বিভক্তের যে সূত্র সেটা দিয়ে করে ফেলতে পারবো। এই সি বিন্দুটা আমাদের এডি কে কত অনুপাতে বিভক্ত করছে, এইটুকু যদি 2 হয় তাহলে এইটুকু কত হবে, 1 হবে, মানে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। সো এই অন্তর্বিভক্তের ব্যাপারটা যেহেতু আমরা পড়ে ফেলছি, সুতরাং আমরা ইজিলি চাইলে বি বিন্দু আর সি বিন্দু বের করতে পারবো, আমাদের জন্য কোনো সমস্যাই হবে না। আমরা শুরুতে একটা রিটেনে কিভাবে ম্যাথটা করতে হয়, এই যে আমি জাস্ট সূত্রটা বুঝিয়ে দিছি, এটা শর্টকাটও আছে। তো রিটেনে এই যে বুঝে বুঝে যেটা আমরা শিখলাম এখানে, এটা দিয়ে কিভাবে ম্যাথ সলভ করতে হয় সেটা আগে দেখে ফেলি, তারপরে এমসিকিউ এর জন্য কিভাবে সহজে করা যাবে সেটা দেখবো। যেমন এখানে বলা আছে যে 7,5 এবং -2, -1 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু নির্ণয় করো। তাহলে আমরা আগের মতোই ধরে নিব যে আমাদের পুরো যে রেখাটা আছে সেটার একটা প্রান্তের যে স্থানাঙ্ক সেটা হবে 7,5, এবং আরেকটা প্রান্ত ধরে নিলাম বি, যেটা স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -2, -1। আমাদের কাজ কি, সমত্রিখণ্ডক বিন্দু, তার মানে এই জায়গায় একটা বিন্দু আর এই জায়গায় আরেকটা বিন্দু বের করা, অর্থাৎ সি বিন্দু আর ডি বিন্দু বের করা। তাহলে সি আর ডি যদি বের করতে চাই, যখন সি বিন্দু বের করতে যাব তখন একটা অনুপাত হবে 1 আর আরেকটা অনুপাত কত হবে, 2। অর্থাৎ সি বিন্দু আমাদের এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আর যদি ডি বিন্দু বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডি বিন্দুর ক্ষেত্রে একটা অনুপাত হবে 2 আর আরেকটা অনুপাত হবে 1, অর্থাৎ ডি বিন্দু এ বি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে শুরুতে আমরা সি বিন্দুটা যদি বের করি, সি বিন্দু,
সি বিন্দুর জন্য যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এতটুকু 1 আর এতটুকু হচ্ছে 2। তাহলে আমি জাস্ট হচ্ছে এখানে ভ্যালুগুলা বসাচ্ছি, খেয়াল করো। সি বিন্দুটাকে আমরা ধরে নিলাম হচ্ছে x1, y1, x1, y1। তাহলে যদি x1 এর ভ্যালু বের করতে চাই, x1 এর ভ্যালু হবে এই যে এইটুকু হচ্ছে আমাদের এম এর ভ্যালু হচ্ছে এখানে 1। তাহলে 1 ইন্টু কি হবে x2 বলতে এখানে কত আছে -2। তাহলে 1 ইন্টু x2 মানে হচ্ছে 1 ইন্টু -2, 1 ইন্টু -2 মানে শুধু -2। তারপরে কি বসাইতে হয়, প্লাস। প্লাস দিয়ে n বলতে এখানে কত, বলতে এখানে 2। 2 এর সাথে গুণ হবে কত, x1 মানে 7। তাহলে 2 ইন্টু 7 মানে এটা হয়ে যাবে 14। আর নিচে হবে মানে m+n। তো m এর ভ্যালু এখানে ছিল 1 আর n এর ভ্যালু ছিল 2। তাহলে 1+2 মিলে হয়ে যাবে 3। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে 14 থেকে 2 গেলে থাকবে 12, 12কে 3 দ্বারা ভাগ করলে হবে 4। তার মানে x1 এর ভ্যালু পেয়ে গেলাম 4। একইভাবে আমরা চাইলে এখান থেকে y1 বের করতে পারি। y1 এর ক্ষেত্রে অনুপাতগুলো সেম থাকবে, অনুপাত হবে 1:2। এটুকু 1 আর পরের অংশটা হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে 1 দ্বারা গুণ করতে হবে -1কে, -1কে গুণ করলে -1ই থেকে যাবে। তারপরে হবে প্লাস এই জায়গাটার যে 2 আছে মানে n এর ভ্যালু যে 2, সেই 2 দ্বারা গুণ করতে হবে 5কে। তাহলে 2 × 5 মানে হচ্ছে 10। আর নিচে হবে m+n মানে ওই যে 1+2 মিলে হয়ে যাবে 3। তাহলে এই জায়গা থেকে 10 - 1 মানে 9, 9/3 মানে শুধু 3 থাকবে। তাহলে আমরা x1, y1 এটার ভ্যালু পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3। তো এখান থেকে আমরা প্রথমটার আনসার লিখে ফেলি যে সি বিন্দু পাওয়া গেল কত, 4, 3। একইভাবে যেটা করতে হবে আমাদের ডি বিন্দু বের করতে হবে। তো ডি বিন্দুর জন্য যদি লিখি, ডি বিন্দুর জন্য আমরা যেটা করবো এটাকে নাম দিয়ে দেই x2, y2। তো x2-র যে ভ্যালুটা আসবে এখানে আগের মতোই কনসেপ্ট, যে যেহেতু আমরা ডি বিন্দু বের করতেছি তার m এর ভ্যালু হবে 2 আর n এর ভ্যালু হবে কত, 1। তাহলে 2 দ্বারা গুণ হবে হচ্ছে 2 দ্বারা গুণ হবে এই যে এখানকার যে -2 সেটাকে। তাহলে 2 দ্বারা -2কে যদি গুণ করি রেজাল্ট আসবে হচ্ছে -2 × 2 মানে হচ্ছে গিয়ে -4। তারপরে বসবে প্লাস এইটুকুর মান হচ্ছে 1। 1 দ্বারা গুণ করবো কাকে, এই যে 7কে। তাহলে 1 × 7 মানে শুধু 7। আর নিচে আগের মতো এই যে 2 + 1 মিলে 3 হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে 7 থেকে 4 বাদ গেলে 3, 3/3 মানে 1। একইভাবে আমরা যদি এখান থেকে y2-র ভ্যালু বের করি, y2-র ভ্যালু আসবে আমাদের অনুপাত এইটুকু হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে 1। তাহলে 2 দ্বারা গুণ করতে হবে কাকে, -1কে। 2 দ্বারা -1কে গুণ করলে হবে -2। আর এই যে এইটুকু যে 1 ছিল, 1 দ্বারা গুণ করতে হবে কাকে, এই 5কে। তাহলে 5 × 1 মানে শুধু 5। আর নিচে হবে কত, 2 + 1 মানে 3। তাহলে এখানে আসতেছে 5 - 2 মানে হচ্ছে 3, 3/3 মানে আবার 1। সো ইজিলি আমরা এখান থেকে x2, y2-র ভ্যালু পেয়ে গেলাম। x2, y2-র ভ্যালু আসবে হচ্ছে 1, 1। x2, y2-র ভ্যালু আসবে কত, 1, 1। তার মানে আমাদের যে সমত্রিখণ্ডন যে দুইটা বিন্দু ছিল, একটা সি আর একটা ডি, সেটার স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে 4, 3 আর একটা হচ্ছে 1, 1। এটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন এটা আমরা শর্টকাটে কিভাবে করতে পারি, মানে তো লম্বা না করে কিভাবে শর্টকাটে করা যায় সেটা একটু দেখি। দেখো, প্রথমত হচ্ছে আমরা এই জায়গাটাকে ধরে নিলাম যে আমাদের এ বিন্দু, সেটা দেওয়া আছে 7, 5। আর লাস্টে যে বিন্দুটা আছে সেটাকে ধরে নিলাম বি বিন্দু, যেটা দেওয়া আছে হচ্ছে -2, -1। এখন এই রেখাটাকে আমরা টোটাল কয়টা ভাগে ভাগ করছি, 3টা অংশে ভাগ করছি। তাহলে এখানে একটা বিন্দু পাবো আমরা নতুন করে, এখানে আরেকটা বিন্দু পাবো। তো একটু ভালো করে খেয়াল করো, এখানে যেটা হচ্ছে শুরুতে এক্স এর স্থানাঙ্ক ছিল 7। এই যে তুমি এই রেখা বরাবর আগাইতে 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 থেকে সামনে গিয়ে যেটা পাইছো যে এক্স এর ভ্যালু হয়ে গেছে -2। তার মানে শুরুতে ছিল যেটা সেটা ছিল 7। 7 থেকে কমতে কমতে সেটা হয়ে গেছে কত, -2। সো 7 থেকে যদি -2-তে যাইতে হয় তাহলে কত কমা লাগে, খেয়াল করো। শুরুতে 7 থেকে 0-তে গেলা মানে 7 গড় কমলো। 0 থেকে আরো 2 গড় পেছনে গেলা মানে -2-তে চলে গেলা। তাহলে 7 থেকে -2-তে যাইতে গেলে টোটাল কত গড় পিছনে যাওয়া লাগতেছে, 7 আরো 2, তার মানে টোটাল 9 গড় পেছনে যাওয়া লাগতেছে। ঠিক আছে, 7 ছিল শুরুতে, লাস্টে আছে কত, -2। তো 7 থেকে -2-তে যেতে গেলে টোটাল 9 গড় পেছনে যাওয়া লাগে। আচ্ছা, এইটুকু এখানে রেখে দিই। একইভাবে দেখো এখানে 5 মানে y এর স্থানাঙ্ক 5। 5 থেকে কমতে কমতে কততে গেছে, -1-এ গেছে। তো 5 থেকে শুরুতে আমাদের 0-তে যাওয়া লাগে, 0 থেকে আবার আরো এক গড় পেছনে গেলে আমরা পাই -1। তাহলে 5 থেকে -1-এ যখন যাচ্ছি আমরা, 5 থেকে যখন -1-এ যাচ্ছি তখন টোটাল কত গড় কমতেছে, টোটাল হচ্ছে 6 গড় কমতেছে।
5 থেকে শুরুতে শূন্যতে গেলে 5 ঘর কমে, শূন্য থেকে আরো 1 ঘর পেছনে গেলে -1, তার মানে টোটাল 6 ঘর কমতেছে। এখন এই যে 6 ঘর যে কমলো, সেই 6 ঘর কতটা ভাগে ভাগ হয়েছে খেয়াল করো। এখানে একটা ভাগ, এখানে আরেকটা ভাগ, এখানে আরেকটা ভাগ, মানে এই যে 9 ঘর যে কমছে এখানে, এই 9 ঘর কয় ভাগে ভাগ হয়ে গেছে? 3 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে প্রত্যেকের ভাগে কত করে পড়তেছে খেয়াল করো। এই যে 3 দ্বারা ভাগ করে দিবা, প্রত্যেকের ভাগে পড়তেছে হচ্ছে 3 ঘর করে বা 3 একক করে। আমরা টোটাল কমাইছি এখানে 9 একক, কিন্তু প্রত্যেকটা ঘরে কত একক করে কমবে? বুঝে গেছি আমরা এখন 3 একক করে কমবে। একইভাবে খেয়াল করো, এখানে ওয়াই এর স্থানাঙ্ক টোটাল কমছে কত একক? 6 একক। তাহলে প্রত্যেকটা ঘরে বা প্রত্যেকটা অংশে, এই যে প্রত্যেকটা অংশে কত করে কমবে? 3 দ্বারা ভাগ দিয়ে দিবা, তাহলে কত করে কমতেছে? 2 একক করে কমতেছে। এবার হচ্ছে বিন্দুগুলা হিসাব করা শুরু করবা। খেয়াল করো, এক্স হচ্ছে প্রত্যেকটা অংশে কত করে কমবে? 3 করে কমবে। আর ওয়াই এর স্থানাঙ্ক প্রত্যেকটা অংশে 2 করে কমবে। তাহলে এখানে শুরুতে আছে 7, 7 থেকে এই যে 3 কমাই দাও, 7 থেকে 3 কমাইলে হয়ে যাবে 4। আর 5 থেকে কত কমাইতে হবে? 2, তাহলে 5 থেকে 2 কমাইলে এটা চলে আসবে কত? 3। তাহলে আমরা পেয়ে গেছি প্রথম যে বিন্দুটা, যেটাকে আমরা আগে সি নাম দিছিলাম, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,3। এই ঘর থেকে আবার আমি পেছনে যাচ্ছি, তাহলে 4 থেকে আরো কত কমাইতে হবে? 3, 4 থেকে 3 কমাইলে হয়ে যাবে 1। আবার এই যে 3, 3 থেকে যদি আমরা 2 কমাই, 2 কমাইলে হয়ে যাবে কত? 1। তার মানে ডি বিন্দুর স্থানাঙ্ক চলে আসছে 1,1। আমরা একটু আগে যে ম্যাথটা করে আসছিলাম রিটেনের জন্য, সেখানে দেখতে পাচ্ছি যে 4,3, 1,1। আবার শর্টকাট দিয়ে যেটা করলাম সেখানে সেম রেজাল্টই আসছে। তো যদি হচ্ছে এমসিকিউ আসে সমত্রিখণ্ডন বিন্দু বের করতে গেলে এই প্রসেসটা আমরা ফলো করব। আর যদি রিটেনে আসে তাহলে হচ্ছে মধ্য, এই যে আমাদের কি বলে, অন্তর্বিভক্তের যে সূত্র সেটা দিয়ে সলভ করব। দুইটাই কি বুঝছো? জি স্যার। ওকে, আমরা তাহলে সমচতুর্খণ্ডন বিন্দুতে চলে আসি। তো সমচতুর্খণ্ডন বিন্দু মানে এখানে 4টা ভাগে ভাগ হবে, টোটাল 4 ভাগে ভাগ হবে। আচ্ছা, এটা রিটেনের জন্য কিভাবে করতে হয় ওই আগের মতো প্রসেস, জাস্ট একবার লিখে প্র্যাকটিস করবা যে হয় কিনা। কেন আগের মতোই আমি আবার একটু বলে দিই। এটা ধরো আমাদের এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই যে এটাকে আমরা 4 ভাগে ভাগ করব, এটা ধরো একটা পয়েন্ট, এটা আর একটা পয়েন্ট, এটা আর একটা পয়েন্ট, মানে টোটাল সমান 4 ভাগে ভাগ করলাম। তাহলে নাম দিয়ে দিই, এটা হচ্ছে সি, এটা ডি, আর এটা হচ্ছে ই। তো যেহেতু সমান ভাগ সবগুলা, তাহলে এইটা যদি 1 হয় তাহলে বাকি যে অংশটা সেটা কত হবে? অবশ্যই 3 হবে। একইভাবে আমি যদি ডি বিন্দু বের করতে চাই, এই অনুপাতটা হবে 2, আবার এই অনুপাতটা কত হয়ে যাবে? 2। তার থেকে সহজ কথা, যখন অনুপাত সেম হয়ে যাচ্ছে, এই যে 2:2 অনুপাত যখন সেম হয়ে যাচ্ছে, তখন তো আমরা সেটাকে কি বলি? মধ্যবিন্দু। তার মানে ডি যে বিন্দুটা আছে সেটা হচ্ছে এ আর বি এর মধ্যবিন্দু। তাহলে এটা খুব ইজিলি বের করা যাবে, ডি বিন্দুটা খুব সহজেই বের করা যাবে মধ্যবিন্দু সূত্র দিয়ে। আর ই বিন্দু যদি বের করতে চাই, এইটুকু হবে 1 আর এই পুরোটা হবে কত? 3। তাহলে ওইটাও আমরা মধ্যবিন্দুর সূত্র দিয়ে করতে পারবো। কিন্তু আমরা এখানে আর সময় নষ্ট না করে এটা শর্টকাটে করে ফেলি। প্রথম যে বিন্দুটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে -9,4, আর লাস্টের বিন্দুটা হচ্ছে এখানে 12,8। তো প্রথমেই যেটা করতে হবে, আমাদের কত ব্যবধান সেটা একটু দেখতে হবে। তো শুরুতে আছে -1, এখান থেকে বাড়তে বাড়তে কততে গেছে? 12-এ গেছে। তাহলে -9 থেকে বাড়তে বাড়তে যদি 12-এ যায়, শুরুতে -9 থেকে 0-তে যাওয়া লাগবে, 0 থেকে 12-এ যাওয়া লাগবে। তাহলে টোটাল 12 + 9, 12 + 9 মানে হচ্ছে 21 পরিমাণ বাড়তেছে। টোটাল কতটুকু বাড়ছে? 21। একইভাবে এখানে খেয়াল করো, 12 প্লাস, হ্যাঁ 21। একইভাবে যেটা হচ্ছে 4 ছিল এখানে শুরুতে ওয়াই এর স্থানাঙ্ক, সেখান থেকে বাড়তে বাড়তে 8-এ চলে গেছে। তাহলে 4 থেকে যদি 8-এ যাইতে হয়, 4 থেকে যদি হচ্ছে 8-এ যাইতে হয়, তাহলে টোটাল কতটুকু বাড়তে হয়? 4 পরিমাণ। এখন খেয়াল করো, এই যে 4 পরিমাণ বাড়ছে, এটা কতটুকুর জন্য বাড়ছে? এই 4টা অংশের জন্য, এইটা 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 4টা অংশের জন্য। তাহলে প্রত্যেকটা অংশ কতটুকু বাড়ছে? অবশ্যই 4 দ্বারা ভাগ করলে পেয়ে যাবো আমরা 1 পরিমাণ বাড়ছে। সিমিলারলি এখানে আমরা 21-কে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে প্রতিটা অংশে কতটুকু বাড়ছে সেটা হিসাব করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রতিটা অংশে বাড়তেছে 21/4, এই পরিমাণ করে বাড়তেছে। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা বিন্দুর আলাদা করে স্থানাঙ্ক বের করা। তো দেখতেই পাচ্ছ -9 থেকে বাড়তেছে কতটুকু? প্রত্যেক ঘরে 21/4 পরিমাণ বাড়তেছে। তাহলে প্রথম বিন্দুর যে স্থানাঙ্কটা সেটা হবে -9 + 21/4, এটা হবে আমাদের এক্স এর স্থানাঙ্ক। আর ওয়াই এর স্থানাঙ্ক হবে এই যে 4 থেকে 8-এ গেছে, মানে এক করে বাড়তেছে, প্রতিটা ঘরে 1 করে বাড়তেছে। তাহলে প্রথম ঘরে ছিল 4, 4 থেকে যদি 1 বেড়ে যায় তাহলে এটা হয়ে যাবে 5। একইভাবে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই যে -9 থেকে প্রথমে তো 21/4 পরিমাণ বাড়ছে, এটার সাথে আরো 21/4 পরিমাণ হচ্ছে যোগ করে দিবা, মানে এটার ডি বিন্দুর স্থানাঙ্কটা দেখতে এরকম হবে যে -9, এটার সাথে তো শুরুতেই 21/4 পরিমাণ বৃদ্ধি পাইছে, এটার সাথে আরো 21/4 পরিমাণ বৃদ্ধি পাবে। আর ডি বিন্দুর ওয়াই এর স্থানাঙ্ক কত হবে? এই যে 5 থেকে আরো 1 বেড়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 6।
একইভাবে ই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই, তাহলে -9 থেকে শুরুতেই 21/4 পরিমাণ বৃদ্ধি, আবারও 21/4 পরিমাণ বৃদ্ধি পেয়ে সে ডি তে আসলো, আর যদি যদি 21/4 পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সে হচ্ছে ই তে চলে আসবে। আর তার ওয়াই এর স্থানাঙ্ক এই যে 6-এর সাথে আরো 1 পরিমাণ বেড়ে এটা হয়ে যাবে 7। এই রেজাল্টের সাথে আরো যদি 21/4 পরিমাণ যোগ করো তাহলে দেখবা যে এখানে চলে আসবে 12, আর 7-এর সাথে আরো 1 যোগ করলে রেজাল্ট চলে আসবে 8। সো আমরা এখান থেকে সমচতুর্খণ্ডন বিন্দুটা আগের টেকনিকেই বের করে ফেললাম। শুরুতে কি করতে হবে, ব্যবধান কত এটা বের জানতে হবে, টোটাল ব্যবধান, আর তারপরে দেখতে হবে কয় ভাগে ভাগ হয়েছে। সো টোটাল ব্যবধানটাকে ওই যে কত ভাগে ভাগ হয়েছে এই সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতিটা অংশে কতটুকু করে বৃদ্ধি বা হ্রাস পাইছে সেটা বোঝা যাবে, আর এটার রেসপেক্টে পরবর্তীতে বিন্দুগুলা বের করে ফেলবো। ওকে, আশা করি এটাতে কোনো প্রবলেম নাই। আমরা তাহলে নতুন আরেকটা টপিকে চলে যাই যেটার নাম হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্র মানে হচ্ছে মানে কোনো একটা বিন্দুতে আমরা কল্পনা করি যে একটা বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে বা পুঞ্জীভূত থাকে। এটা মেইনলি আমরা ফিজিক্সে দেখবো, কিন্তু এই জায়গায় জাস্ট আমাদের ত্রিভুজের ক্ষেত্রে ভর কেন্দ্র বের করা লাগে, কিভাবে করতে হয় সেটা একটু দেখে ফেলি। তো একটা ত্রিভুজ যদি আমরা নেই, এটা ধরো একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা হচ্ছে ভর কেন্দ্রগুলা বের করতে চাই। ধরে নাও যে তার ভর কেন্দ্রটা একদম মাঝখানে আছে, এই জায়গার মধ্যে আছে। ভর কেন্দ্রকে নর্মালি হচ্ছে জি দ্বারা প্রকাশ করা হয়, জি। আমাদের যেটা দেওয়া থাকবে সব সময়, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এ বিন্দু যেটা x1, y1, এটা ধরে নিলাম হচ্ছে বি বিন্দু যেটা হচ্ছে x2, y2, আর এটা ধরে নিলাম সি বিন্দু যেটা হচ্ছে x3, y3। তো আমাদের টার্গেট হচ্ছে জি বের করা, জি, এবং জির যে স্থানাঙ্ক সেটা ধরে নিলাম x, y। তো সমীকরণটা হচ্ছে এরকম, এটারও প্রমাণ আছে, প্রমাণ আমাদের দরকার নেই। সমীকরণটা হচ্ছে এরকম যে জি সমান সমান, যেহেতু এটা ভরকেন্দ্র, কি করব আমরা সবগুলা স্থানাঙ্ক যোগ করে 3 দ্বারা ভাগ করে দিব। সবগুলা স্থানাঙ্ক যোগ করে কি করব, 3 দ্বারা ভাগ করে দিব। তো জি এর এক্স এর স্থানাঙ্ক হবে এরকম যে x1 প্লাস হচ্ছে x2 প্লাস x3 ডিভাইডেড বাই হবে কত, 3। সিমিলারলি এই যে স্থানাঙ্কটা আমরা বের করতেছি এটাও কিন্তু আমরা অন্তর্বিভক্তির সূত্র দিয়ে এটাকে প্রুফ করতে পারি, কিন্তু এটার প্রমাণ দরকার নাই আমাদের, জাস্ট স্থানাঙ্কটা জানলেই হবে। একইভাবে ওয়াই এর যে আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক সেটা হবে y1 প্লাস হচ্ছে y2 প্লাস y3 ডিভাইডেড বাই হবে কত, 3। সো এই যে কোনো একটা ত্রিভুজের যদি ভরকেন্দ্রের স্থানাঙ্ক কখনো বের করতে বলে তাহলে আমাদেরকে কি দেওয়া থাকবে, শীর্ষবিন্দু দেওয়া থাকবে, 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে। 3টা শীর্ষবিন্দু যোগ করে 3 দ্বারা ভাগ করলেই ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। আচ্ছা, এটার থেকে একটা সুন্দর ম্যাথ আছে এখানে, আগে একটা সহজ ম্যাথ করি তারপরে ওইটাতে যাব। এখানে লেখা আছে এবিসি ত্রিভুজের যদি ভরকেন্দ্র, আচ্ছা এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র কত হলে এ সমান এত, বি সমান এত, সি সমান এত হবে, তার মানে ভরকেন্দ্রের স্থানাঙ্ক জানতে চাইছে। তাহলে আমরা জি সমান সমান ডিরেক্ট লিখে ফেলতে পারি, এ এর এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 2, বি এর এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 3, যেহেতু মাইনাসটি যোগ করলে মাইনাস থেকে যাবে, এবং সি এর এক্স এর স্থানাঙ্ক হচ্ছে শুধু 3, তাহলে এখানে যোগ চিহ্ন থাকবে, আর নিচে হবে কত, 3। একইভাবে এ এর ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে 3, বি এর ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে 1, এবং সি এর ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে 3। তাহলে এটাকে কত দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা। এটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে এই যে 3 3 কাটা চলে যাবে, থাকবে হচ্ছে 2/3, আর এখানে 3 3 মিলে 6 আর 1 মিলে 7, তাহলে এটা হয়ে যাবে 7/3। সো আমরা বুঝে গেলাম যে আমাদের যে ত্রিভুজটা দেওয়া ছিল সেটার ভরকেন্দ্র যদি 2/3, 7/3 হয়, সেক্ষেত্রে তার 3টা শীর্ষবিন্দু এরকম দেখাবে। ওকে, এটা কি বুঝছো? জি স্যার। পরেরটা খেয়াল করে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3টা দেওয়া আছে, a t1 স্কয়ার, 2a t1। একইভাবে পরের বিন্দুগুলো দেওয়া আছে a t2 স্কয়ার, 2a t2, এবং a t3 স্কয়ার, 2a t3। তো প্রশ্ন হচ্ছে যদি এর ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় সেক্ষেত্রে প্রমাণ করতে হবে t1 প্লাস t2 প্লাস t3 এটা সমান সমান হচ্ছে 0। তো আমরা শুরুতেই হচ্ছে তার ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে চলে যাব, তবে তার আগে একটা ক্লু দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে ভরকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত। সো আমরা যেটা জানি যে এক্স অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু অবস্থিত হয় তাহলে তার ওয়াই এর ভ্যালু যেটা সেটা কত হয়ে যাবে, 0। এক্স অক্ষের উপর কোনো একটা বিন্দু থাকলে তার ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 0। এখন কথা হচ্ছে গিয়ে এক্স অক্ষের উপর কে অবস্থিত, ভরকেন্দ্র। তো যেহেতু ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং ভরকেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক কত হবে, 0 হবে। ওকে, সেই জন্য আমরা যেটা করে ফেলবো, ভরকেন্দ্রের শুধু ওয়াই এর স্থানাঙ্কটা বের করব। আমরা জানি ভরকেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক এরকম হবে যে 2a t1 প্লাস হচ্ছে 2a t2 প্লাস হচ্ছে 2a t3।
এই 3টা ওয়াই যোগ করে তাকে কত দ্বারা ভাগ দিব, 3 দ্বারা। এবং এইটাই হচ্ছে ভরকেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক, আর এটা সমান সমান কত ধরে নিতে হবে, 0, কারণ বলে দিছে যে ভরকেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে পরের লাইনে গিয়ে যেটা করা যাবে, 3 দ্বারা শূন্যকে আড়াআড়ি গুণ করলে এখানে থাকবে শুধু 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 সমান সমান 0 হয়ে যাবে। সো পুরো সমীকরণে যেহেতু 2a আছে, তাহলে আমরা পুরোটাকে 2a দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে 2a দ্বারা ভাগ করলে এখানে থাকবে শুধু t1 প্লাস t2 প্লাস t3। আর 0-কে t2 মানে 2a দ্বারা ভাগ করলে এটা তো রেজাল্ট 0ই থাকবে। সো প্রুভ হয়ে গেল যে আমাদের t1 প্লাস t2 প্লাস t3 সমান সমান 0। এটা আমরা শুধুমাত্র প্রমাণ করতে পারছি এই লজিকটার কারণে, যে বলে দিছে যে ভরকেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত। এই কারণে ওয়াই এর যে স্থানাঙ্ক ভরকেন্দ্রের সেটা সমান 0 ধরে নেওয়া গেছে, এবং সেখান থেকে ইজিলি তার প্রমাণটা করা গেছে। আচ্ছা, এটা খুব ইজি, আশা করি বোঝা গেছে। আমরা মেইনলি এবার চলে যাব হচ্ছে বহির্বিভক্তিতে। এই জায়গায় আমাদের সূত্রটা একটু ঝামেলার বলতে সূত্রটা হচ্ছে অনেকে পেচ লাগে মনে রাখতে গিয়ে। তো চেষ্টা করতে হবে এটা ভালো করে মনে রাখার। আমি বলে দিচ্ছি যে এখানে বহির্বিভক্তিকরণের সূত্রটা কিভাবে কাজ করে। বহির্বিভক্তি কথাটার মানেই হচ্ছে বাইরে কোথাও বিভক্ত করবে। বহির্বিভক্তি মানেই হচ্ছে বাইরে কোথাও বিভক্তি করবে। তো আমি ধরে নিলাম যে আমাদের স্ট্রেট লাইন বা সরল রেখাটা হচ্ছে এরকম। আমাদের একটা সরল রেখা ধরে নিলাম যে এটা হচ্ছে এরকম। আচ্ছা, এটা শুরুতে তো লম্বা না এঁকে এইটুকু পর্যন্ত নিলাম মনে করো। ঠিক আছে, তো ধরে নাও যে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এই প্রান্তর বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x1, y1, আর বি বিন্দু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মনে করো x2, y2, এরকম দেওয়া আছে। আমরা যেটা করতে চাচ্ছি, নতুন একটা বিন্দু নিয়ে আসবো যে এই রেখাটাকে বহির্বিভক্ত করবে। বহির্বিভক্ত মানে রেখাটার ভিতরে কোথাও ছেদ করবে না, সে বাইরে ছেদ করবে। তো বাইরে যে ছেদ করতেছে এটা বোঝানোর জন্য আমরা এখানে ড্যাশ লাইন ইউজ করতে পারি, যেটাকে আমরা একটু বর্ধিত করব। এটা কিন্তু কল্পনা করতেছি আমরা, আসলে কিন্তু রেখাটা জাস্ট এবির মধ্যে সীমাবদ্ধ। আমরা যেটা চিন্তা করতেছি, এই এবি রেখাটাকে বাইরের দিকে এসে কোন একটা বিন্দু কি করলো, বিভক্ত করলো। তাহলে নতুন করে যে বিন্দুটা আসলো সেটাকে নাম দিলাম মনে করো সি। এবং এই যে সি বিন্দুটা, সে কিন্তু এবির ভিতরে কোথাও ভাগ করে নাই বা বিভক্ত করে নাই, সে এবির বাইরে এসে বিভক্ত করতেছে। সো সি বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা আগের মতো নাম দিয়ে দিলাম মনে করো x, y। আমাদের টার্গেট হচ্ছে এক্স ওয়াই বের করা। দেওয়া থাকবে সবসময় x1, y1, x2, y2। আমাদের যেটা করতে হবে এখান থেকে সি বিন্দুর স্থানাঙ্ক মানে বাইরে যেটা থাকবে ওইটার স্থানাঙ্কটা বের করতে হবে। সো এখানে অনুপাতটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অনুপাতটা কত সেটা একটু ভালো করে মনে রাখতে হবে। এই জায়গায় আমরা যেটা ধরে নিব সেটা হচ্ছে বর্ধিত অংশ যেটা আছে, দেখো বিসি হচ্ছে এখানে বর্ধিত অংশ। বর্ধিত যে অংশটা আছে সেটা হবে আমাদের এন অনুপাত, মানে বর্ধিত, জাস্ট বর্ধিত অংশ। আমি এটাকে এভাবে না লিখি, আর একটু স্পেসিফিক্যালি লিখি তাহলে বোঝা যাবে সহজ। এই যে জাস্ট বিসি যে অংশটা আছে, বিসি অংশ, এটা হবে আমাদের এন অনুপাত, এন। আর পুরো যে অংশটা আছে, এই যে এ থেকে শুরু করে সি পর্যন্ত পুরো যে অংশটা আছে, সেই অংশটাকে আমরা নাম দিব হচ্ছে এম অনুপাত। আগে আমরা যেটা করতাম অন্তর্বিভক্তির ক্ষেত্রে, যে একটা অংশ থাকতো এম আর একটা অংশ এন। বহির্বিভক্তির ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যে পুরো অংশ মানে বর্ধিত করার পরে লাস্ট পর্যন্ত গেলে যে অংশটা পাওয়া যাবে সেটা হবে এম, আর শুধুমাত্র বর্ধিত যে অংশটা আছে সেটা হবে এন। ঠিক আছে, তাহলে টোটাল অংশটা হবে এন, এম, আর বর্ধিত অংশটা হবে কি, এন। এইটুকু জানলে আমাদের মোটামুটি আহ বাকি ম্যাথ গুলা সহজে করা যাবে এবং প্যাচ লাগবে না। এটা প্রথমত এটা মনে রাখতে হবে। এবার আমাদের সমীকরণটাতে আসি, যে আমাদের বহির্বিভক্তিকরণের যে স্থানাঙ্কের সূত্র আমরা অন্তর্বিভক্তিকরণের মতোই লিখবো নাকি একটু ভিন্ন আছে সেটা একটু দেখতে হবে। তো আমাদের শুরুর কাজ হচ্ছে এক্স এর স্থানাঙ্ক বের করা। আমরা আগে জানতাম এক্স সমান কি হইতো, mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। তো এখন যেটা হবে আগের মতোই থাকবে, জাস্ট প্লাসের জায়গায় এখানে মাইনাস হয়ে যাবে। তো আমাদের এক্স এর স্থানাঙ্কটা হবে এরকম, m x2 ই থাকবে কিন্তু এখানে আর প্লাস হবে না, এটা হয়ে যাবে মাইনাস nx1 ডিভাইডেড বাই, আগে ছিল m প্লাস n, এখন হবে কি m মাইনাস n। সিমিলারলি y এর যে স্থানাঙ্ক সেটা হবে n x ny2, ny2 মাইনাস হচ্ছে কি, সরি, my2 মাইনাস হচ্ছে ny1 ডিভাইডেড বাই কি হবে m মাইনাস n। সো আমি প্রথমত বলেই দিলাম যে টোটাল অংশটাকে ধরে নিতে হবে m অনুপাত, এবং বর্ধিত অংশকে ধরে নিতে হবে n অনুপাত। তারপরে ফর্মুলা আগের মতোই থাকবে, জাস্ট হচ্ছে আগে যেখানে প্লাস ছিল সেখানে এখন মাইনাস হয়ে যাবে। সো x এর ভ্যালু হবে mx2 মাইনাস nx1 ডিভাইডেড বাই m মাইনাস n, এবং y এর ভ্যালু হবে my2 মাইনাস ny1 ডিভাইডেড বাই m মাইনাস n। ওকে, সূত্র বুঝছো কিনা এটা জিজ্ঞেস করতেছেন, আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই, ম্যাথ বুঝলে অবশ্যই সূত্রটাও মনে থাকবে।
এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ভর্তি পরীক্ষায় আসছে, তাছাড়া বোর্ডে অনেকবার আসছে, মানে প্রায় 2 লাইন হচ্ছে সিরিয়াল দেওয়া আছে যে কোন কোন বোর্ডে আসছে। তো এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, এখানে শুরুতে খেয়াল করো, বলতেছে এ এবং বি বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে -2,4 এবং 4, -5। তাহলে আমি ধরে নিলাম যে এটা আমাদের এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -2,4, এবং বি যে বিন্দুটা আছে, বি বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে হচ্ছে 4, -5। এরপরে যেটা করা হয়েছে, এই এবি রেখাকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে এখন আমরা বাইরের দিকে এটাকে বৃদ্ধি করে ফেলবো। এই যে এখন হচ্ছে এটাকে বৃদ্ধি করে ফেলবো, বি থেকে সি পর্যন্ত তাকে বৃদ্ধি করা হয়েছে। ইচ্ছা মতো বৃদ্ধি করলে হবে না, এখানে একটা শর্ত বলে দিছে যে এমন ভাবে বর্ধিত করা হলো যেন এবি সমান 3BC হয়। অর্থাৎ এই যে বিসি যেটা আছে, বিসি, এই বিসি কে 3 বার গুণ করলে সেটা কার সমান হবে? এবির সমান হবে, এবি সমান 3BC। সো এটা আমরা চিত্র দেখে মোটামুটি আইডিয়া করতে পারতেছি যে এটাকে 3 বার যদি গুণ দেবো, মানে 3টা অংশ যদি এখানে এনে জোড়া লাগাও, তাহলে বিসির 3 গুণ সমান কি হবে? এবি। 3 গুণ বিসি সমান কি হবে? এবি। সো আমরা ওই লজিক অনুসারে বা ওদের শর্ত অনুসারে বিসিটাকে একটু সামান্য বর্ধিত করলাম, যাতে করে এইটুকুর 3 গুণ কত হয়? এবির সমান হয়। আচ্ছা, এবার যেটা করতে হবে, সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তার মানে সি যেটা আছে আমাদের, সেটা হচ্ছে ধরে নিলাম x, y, এটা বের করতে হবে। তো দেখতেই পারতেছো এ বি রেখাটাকে সি বিন্দু কিভাবে বিভক্ত করছে? বাইরের দিকে বিভক্ত করছে, মানে সে বাইরে, সি বিন্দুটা হচ্ছে বাইরে আছে। তাহলে আমরা শুরুতে যেটা করতে পারি, ধরে নিতে পারি যে এখানে বহির বিভক্ত হচ্ছে। তো যদি বহির বিভক্ত হয়, সেক্ষেত্রে আমাদের অনুপাত কিভাবে ধরতে হয়? টোটাল অনুপাত থেকে এম ধরতে হয়। আর জাস্ট বর্ধিত অংশ যেটা আছে, এটাকে কি ধরতে হয়? এন ধরতে হয়। তো আমরা ধরে নিব এখানে টোটাল যে অংশটা আছে সেটা হবে হচ্ছে, টোটাল অংশটা হবে আমাদের একটা অনুপাত, যেটাকে আমরা এম নাম দিই। আর জাস্ট বর্ধিত অংশ যেটা আছে সেটা হবে আমাদের এন। এখন অনুপাতটা কত হবে সেটাও মোটামুটি আইডিয়া করা যাচ্ছে। দেখো, বলে দিছে এ বি সমান হচ্ছে 3BC। তার মানে এ বি হচ্ছে বিসির 3 গুণ। এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে? অবশ্যই 3 হবে। অর্থাৎ বিসি কে 3 দ্বারা গুণ গুণ দিলে আমরা কার সমান পাবো? এ বির সমান পাবো। তাহলে এই অনুপাতটা যদি 1 হয়, অবশ্যই এ বি কত হবে? 3 হবে। ওকে, আমি অনুপাতগুলোকে একটু শর্টে লিখে ফেলতেছি। ধরো হচ্ছে এইটা আমাদের এম, এম কত হবে? পুরোটা। তাহলে পুরোটা যদি নিতে চাই, পুরোটা নিতে গেলে এইটুকু হচ্ছে 3 আর এইটুকু হচ্ছে 1, তাহলে 3 আর 1 মিলে কত হয়ে যাবে? এটা 4 হয়ে যাবে। একইভাবে বর্ধিত অংশ কত হবে? জাস্ট 1 হবে, বর্ধিত অংশ শুধু 1, কারণ এইটুকুকে আমরা 1 ধরে নিছি। তো দুইটা অনুপাত আমরা পেয়ে গেলাম, একটা এম আর একটা এন, এবং এম আর এন এর ভ্যালু হচ্ছে এখানে 1 আর 4, বা 4 আর 1। ওকে, এবার যেটা করতে হবে, আমাদের সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে ইকুয়েশন কি ছিল? এক্স সমান সমান mx2, এম এর সাথে x2 গুণ হবে। তো এম এখানে 4, x2 মানে ওই যে সেকেন্ড বা দূরবর্তী যেটা থাকবে এখানে, x2 এর ভ্যালু এখানে 4, তাহলে এই যে 4 × 4 মিলে এখানে হয়ে যাবে 16। এটা হচ্ছে এম আর এটা হচ্ছে x2। তাহলে এম আর x2 গুণ করলে হবে 16। তার সাথে মাইনাস হবে, এই যে সূত্রের মাইনাস, এবং এন এর সাথে গুণ হবে x1। তাহলে এন হচ্ছে 1 আর x1 হচ্ছে -2, তাহলে 1 আর -2 মিলে হয়ে যাবে শুধু -2। আর এই যে সামনে আর একটা মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে +2। নিচে কি হবে? m-n। তাহলে এই যে 4 থেকে 1 বাদ দিয়ে দিবা, 4 - 1 মানে এখানে 3 থাকবে। তো এখান থেকে রেজাল্ট যদি বের করি আমরা, 16 + 2 মানে 18, 18 কে 3 দ্বারা ভাগ করলে হবে 6। একইভাবে আমরা ওয়াই এর স্থানাঙ্ক বের করব। ওয়াই হবে কি? my2, অর্থাৎ 4 এর সাথে y2 গুণ দিতে হবে। y2 এখানে কত? -5, তাহলে 4 × -5 মানে হয়ে যাবে -20। তার সাথে সূত্রের একটা মাইনাস, এবং n এর সাথে মানে 1 এর সাথে গুণ দিতে হবে কি? y2। তাহলে ny2 মানে হচ্ছে 4 × 1, 4 × 1 মানে শুধু 4। আর নিচে হবে কি? 4 - 1। সো এখানে খেয়াল করো, -20 আর -4 মিলে হয়ে যাবে -24। -24 কে 3 দ্বারা ডিভাইড করলে হবে -8। সো সি এর যে স্থানাঙ্ক সেটা একটা হবে হচ্ছে -6, আর আরেকটা হবে হচ্ছে, সরি, একটা হবে +6 আর আরেকটা হবে হচ্ছে -8। এটা কি বুঝছো বহির্বিভক্তিকরণের সূত্র দিয়ে কিভাবে করলাম? জি স্যার। আচ্ছা, এটাকে আমরা ভিন্ন উপায়ে করতে পারি, অন্তর্বিভক্তিকরণের সূত্র দিয়ে। সেটা দিয়ে আমাদের জন্য করাটা আরো ইজি হবে। অন্তর্বিভক্তিকরণটা যদি লিখি, দেখো আমাদের ফিগারটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, কপি করা যাবে না, আমি আবার একটু ড্র করে ফেলি। অন্তর্বিভক্তিকরণ দিয়ে করলে এটা ইজি হয়ে যায়, মানে এত কিছু ঝামেলাতে যাওয়া লাগে না। আমাদের এইটা ছিল এবি রেখা, এই পয়েন্টটা ছিল এ, এ বিন্দুর স্থানাঙ্ক ছিল -2,4, আর বি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা ছিল হচ্ছে 4, -5। আর তারপরে যেটা করছি আমরা, এটাকে একটু বর্ধিত করা হয়েছে।
বর্ধিত করে সি পর্যন্ত নেওয়া হয়েছে। তো সি বিন্দুর স্থানাঙ্কই বের করতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমরা কি মনে মনে ধরে নিতে পারি না যে আমাদের প্রান্ত বিন্দুগুলা একটা এ আর আরেকটা সি, আর মাঝখানে এসে তাকে অন্তর্বিভক্ত করছে বি? এটা কি ধরে নেওয়া যায়? না স্যার। কেন? এ তো একটা প্রান্ত বিন্দু, সি আর একটা প্রান্ত বিন্দু, তাহলে এই প্রান্ত বিন্দুগুলার মাঝখানে এসে ভিতরে এসে কেউ একজন তাকে বিভক্ত করলো, অর্থাৎ টোটাল রেখাটা হবে এখানে এসি, এসি রেখাকে বি বিন্দু এসে অন্তর্বিভক্ত করছে, এটা কি বলা যায় না? জি স্যার, বলা যায়। আচ্ছা, তাহলে এখন আমরা ওই অন্তর্বিভক্তকরণের সূত্র দিয়ে করতে যাচ্ছি, তাহলে অনুপাতগুলা কি হবে? এই যে এ বি যে অনুপাতটা সেটা হবে 3, মানে আমাদের এম এর ভ্যালু হয়ে যাবে 3, আর বিসি যে অনুপাতটা হবে সেটা হবে 1। অর্থাৎ আমরা যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে এসি হচ্ছে পুরো রেখাটা, এবং সেটাকে বি এসে কি করছে, মাঝখানে ভাগ করে ফেলছে। তাহলে এ বি অংশটা হবে 3, কারণ বলে দিছে বিসি হচ্ছে গিয়ে কি, বিসির 3 গুণ হচ্ছে এবি, তাহলে বিসি যদি 1 ধরে নেই তাহলে অবশ্যই এবি হবে 3। ওকে, সো যেহেতু এখানে আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র ইউজ করতে চাচ্ছি, সুতরাং এই যে বি যে বিন্দুটা আছে সেটাই তো আমাদেরকে অন্তর্বিভক্ত করছে, তার যে এক্স এর স্থানাঙ্ক 4, এটা সমান সমান লেখা যাবে কি, mx2। mx2 বলতে এটা এম, আর x2 বলতে এখানে ওই যে দূরবর্তী যে এক্স আছে সেটা, তাহলে 3 এর সাথে এই এক্স গুণ দিলে হয়ে যাবে 3x। তারপরে যেহেতু অন্তর্বিভক্তি মাঝখানে প্লাস হবে, এই n এর সাথে গুণ হবে কে, x1। তাহলে x1 মানে হচ্ছে এখানে 1 × -2, 1 × -2 মানে হচ্ছে শুধু -2 থেকে যাবে, তাহলে এখানে হবে -2। আর নিচে যেহেতু অন্তর্বিভক্তি নিচে হবে m+n, তাহলে 3 আর 1 মিলে হয়ে যাবে 4। এবার যদি আর গুণ দেই, এখানে হবে 16 সমান সমান 3x - 2, তাহলে এখান থেকে x এর ভ্যালু আসবে, এই যে 16 আর 2 মিলে হয়ে যাবে 18, 18 কে x দ্বারা ভাগ করলে হবে, সরি 18 কে হচ্ছে 3 দ্বারা ভাগ করলে হবে 6। দেখো আমরা আগে যে ম্যাথটা করে আসছি বহির্বিভক্তিকরণের সূত্র দিয়ে, সেখানে এক্স এর রেজাল্ট আসছিল হচ্ছে 6। আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র দিয়ে করার পরে রেজাল্ট সেম আসতেছে 6। অন্তর্বিভক্তিকরণ কি বুঝছো এখানে? জি। আচ্ছা, একইভাবে এই যে -5 যেটা, সেটাও ভিতরে আছে, তাহলে -5 সমান সমান লেখা যাবে my2, এম এর সাথে বা 3 এর সাথে গুণ হবে y2, y2 বলতে এখানে শুধু y, তাহলে 3 আর y মিলে হয়ে যাবে 3y। তারপরে সূত্রের একটা প্লাস, তার সাথে 1 আছে, 1 এর সাথে গুণ হবে এখানকার 4 মানে x1, তাহলে 4 × 1 মানে শুধু 4। আর নিচে কি হবে, 3 + 1 মানে 4, তাহলে এখানেও সেম আর গুণ দিলে হবে -20 সমান সমান 3y+4। তাহলে পরের লাইনে গিয়ে লেখা যাবে যে y = 4, এই পাশে গেলে হয়ে যাবে -4, আর আগে ছিল -20, তাহলে হয়ে যাবে -24, -24 কে 3 দ্বারা ভাগ করলে হবে -8। তার মানে এক্স এর যে রেজাল্ট, সরি ওয়াই এর যে রেজাল্ট সেটা চলে আসতেছে -8। আমরা একটু আগে যে ম্যাথটা করে আসছি বহির্বিভক্তিকরণ দিয়ে, সেখানেও 6, -8 ছিল, আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র দিয়ে করার কারণে একই রেজাল্ট আসতেছে 6, -8। তো তোমার কাছে যেটা ভালো লাগবে বা যেটা করতে কম সময় লাগবে সেটা দিয়ে করবা, কোনো সমস্যা নেই, দুইটাই লজিক্যালি ট্রু। আচ্ছা, এবার নতুন আর একটা টপিকে আমরা আসি, সেটা হচ্ছে অক্ষ দ্বারা বিভক্তিকরণ, মানে কোন একটা রেখাকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করছে সেটা কিভাবে বের করা যায় অক্ষ দ্বারা বিভক্তিকরণ। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই ম্যাথটা করলেই বুঝে যাবো যে আসলে অক্ষ দ্বারা বিভক্তিকরণ কিভাবে নির্ণয় করা লাগে, আর তারপরে আমি শর্টকাটও বলে দিব যে এমসিকিউ আসলে কিভাবে করা লাগবে। এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, 2, -4 এবং হচ্ছে -4, 6। এই দুটা বিন্দু কি করছে, একটা সরল রেখা তৈরি করছে। ওকে, রেখাটাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কি কি অনুপাতে বিভক্ত করছে সেই অনুপাতগুলো আমাদের বের করা লাগবে। তো প্রথম ম্যাথ যেহেতু আমরা করতেছি, আগে হচ্ছে অক্ষগুলো একটু দেখিয়ে দেই যে আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো বিন্দুগুলোকে যদি আমি বসাইতে চাই, একটা হচ্ছে 2, -4, তো মনে মনে আমরা ধরে নিতে পারি 2 মানে হচ্ছে সে সামনের দিকে 2 ঘর যাবে, এই যে সামনের দিকে 2 ঘর গেল। ওকে, সো 2 মানে হচ্ছে সে সামনের দিকে 2 ঘর যাবে, তাহলে এই যে 1 ঘর 2 ঘর গেল। আর তারপর হচ্ছে -4 মানে নিচের দিকে 4 ঘর যাবে, 1, 2, 3, 4। তো ধরে নাও এই জায়গায় আছে প্রথম বিন্দুটা বা এ বিন্দুটা, এটাকে আমরা এ নাম দিয়ে দিই, আর এটা হচ্ছে বি, তাহলে এই জায়গায় হচ্ছে এ আছে। একইভাবে বি বিন্দুটা হচ্ছে -4, 6, মানে শুরুতেই পেছনের দিকে যাবে, তাহলে 1, 2, 3, 4, এবং তারপরে 6 পরিমাণ উপরে উঠবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6। তো ধরে নেই যে এই জায়গায় হচ্ছে আমাদের 6 আছে, তার মানে এই জায়গায় হচ্ছে বি আছে। তো আমাদের কাজ হচ্ছে এবি সরল রেখা তৈরি করা, তাহলে এর সাথে বি যোগ করে দিব।
যে এর সাথে বি যোগ করে দিব। এটাই হচ্ছে আমাদের সেই এবি সরলরেখা। একটা হচ্ছে 2, -4 আর একটা হচ্ছে -4, 6। তো এখন কথা হচ্ছে গিয়ে যে এই রেখাটা এক্স অক্ষ দ্বারাও ভাগ হয়েছে, খেয়াল করো। এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ এই রেখাটাকে দেখো এইখানে একটা বিন্দুতে ভাগ করে ফেলছে, মানে দুই ভাগে ভাগ করে ফেলছে। এটা একটা ভাগ আর নিচেরটা আরেকটা ভাগ। মানে এক্স অক্ষ এই রেখাটাকে একটা ভাগে ভাগ করছে, সরি দুইটা ভাগে ভাগ করছে, মানে একটা বিন্দুতে ভাগ করছে। একইভাবে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এই রেখাটাকে দুই ভাগে ভাগ করছে। এটা একটা ভাগ আর নিচেরটা হচ্ছে আরেকটা ভাগ। দুটা ভাগ কি বোঝা গেছে কিভাবে বিভক্ত করছে? জি। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে এই যে বিন্দুটা আছে, এক্স অক্ষ যে বিন্দুতে তাকে ভাগ করছে সেই বিন্দুটা বের করা। একইভাবে ওয়াই অক্ষ তাকে যে বিন্দুতে ভাগ করছে সেই বিন্দুটা বের করা। ঠিক আছে, এই দুটা বিন্দু আমাদের বের করতে হবে। তো আমরা এখানে যেটা ধরে নিব সেটা হচ্ছে যে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ যেটা আছে সে আমাদের রেখাটাকে একটা অনুপাতে বিভক্ত করছে। সেই অনুপাতটাকে আমি নাম দিব হচ্ছে M/N। আমি শুরুতে এক্স অক্ষের জন্য বের করতেছি। তাহলে এক্স অক্ষের জন্য যদি বের করি, এইটুকু হচ্ছে আমাদের একটা অংশ, এইটুকু হচ্ছে আমাদের আরেকটা অংশ। তাহলে এই অংশটাকে নাম দিলাম হচ্ছে এম, আর এই অংশটাকে নাম দিলাম হচ্ছে এন। মানে M/N এই অনুপাতে বিভক্ত করছে। এবং দেখো এটা কিন্তু ভিতরে বিভক্ত করছে, বাইরে বিভক্ত করে নাই, মাঝখানে কোন একটা জায়গায়, এ বির মাঝখানে কোন একটা জায়গায় বিভক্ত করছে। তাহলে এটা অন্তর্বিভক্তি। এবং কত অনুপাতে অন্তর্বিভক্তি করতেছে? M/N এই অনুপাতে বিভক্ত করতেছে। তো আমি এই মাঝখানের বিন্দুটা যেহেতু বের করতে চাই, মাঝখানের বিন্দুটাকে আমি ধরে নিতে পারি এটা হচ্ছে ধরো কিছু একটা, এটাকে ধরে নেওয়া যায় যে x, y, x, y। এখন খেয়াল করো এই যে x, y যে বিন্দুটা আছে সেই বিন্দুটা হচ্ছে আমাদের এক্স অক্ষের উপরে অবস্থিত। আমরা যেটা জানি যে এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দু যদি অবস্থিত হয় তার ওয়াই এর ভ্যালু যেটা আছে ওয়াই, এটা কি হয়ে যাবে? 0। যেহেতু আমাদের এই বিন্দুটা, এখানে যে বিন্দুটা আছে এই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং তার ওয়াই এর স্থানাঙ্ক হবে কত? 0। তো আমরা এইটাকে কাজে লাগিয়ে খুব সহজে হচ্ছে অনুপাতটা বের করে ফেলতে পারবো। যেহেতু ওয়াই এর স্থানাঙ্ক 0, আমরা শুধু ওয়াই এর স্থানাঙ্কটা এখান থেকে বের করি। কিভাবে বের করতেছি খেয়াল করো। ওয়াই সমান সমান আমরা যেটা লিখি সেটা হচ্ছে M/2 + N/y1। M/y2 বলতে এম এর সাথে গুণ হবে ওয়াই টু। ওয়াই টু মানে তার দূরবর্তী যে ওয়াই এর স্থানাঙ্ক। তো আমি এখানে বিন্দুগুলো একটু বসাই দেই। এ বিন্দুর স্থানাঙ্ক ছিল হচ্ছে 2, -4, এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল হচ্ছে -4, 6। সো আমাদের এম এর সাথে গুণ হবে x2, তাহলে 2 এর সাথে m গুণ করলে হবে 2m। প্লাস দিয়ে লিখতে হয় n, সরি, m এর সাথে x2 আর n এর সাথে x1, তাহলে n এর সাথে গুণ দিতে হবে x1। x1 কত এখানে? -4। তাহলে n এর সাথে -4 গুণ দিলে হয়ে যাবে -4n। এটা হয়ে যাবে -4n। আর নিচে হবে m+n, নিচে হবে m+n। দেখো অলরেডি আমরা বুঝে গেছি যেহেতু এই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং তার ওয়াই এর ভ্যালু হবে কত? 0। তাহলে 0 সমান সমান লিখা যাবে কি? 2m - 4n ডিভাইডেড বাই m+n। এবার যেটা করতে পারো আর গুণ দিতে পারো। সো যদি হচ্ছে আর গুণ দেও এখানে, তাহলে m+n × 0 মানে হয়ে যাবে পুরোটা 0। এই যে বাম পাশে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে 0 সমান লিখা যাবে কি? 2m - 4n। তারপরে যে কাজটা করতে হয় সেটা আমরা প্রথম দিকে একটা মেথে করে আসছি, এই যে সাইড চেঞ্জ করে ফেলবা। তাহলে 4n সমান সমান হয়ে যাবে কি? 2m। তারপরে 2m দ্বারা এটাকে ভাগ করে দিবা, বা 4n দ্বারা এটাকে ভাগ করে দিবা। ভাগ করলে এরকম হবে যে 2m ডিভাইডেড বাই 4n সমান সমান থাকবে 1। তাহলে এখান থেকে m/n এটা সমান সমান লিখা যাবে কত? 4/2। তারপরের লাইনে গিয়ে m/n এটা সমান সমান লিখা যাবে হচ্ছে 4/2। তো আমাদের টার্গেটই ছিল যে এক্স অক্ষ এক্স অক্ষ আমাদের এই রেখাটাকে কত অনুপাতে বিভক্ত করে সেটা বের করা। সেখান থেকে আমরা বের করে দেখে ফেললাম যে অনুপাতটা হচ্ছে 4:2, মানে 4:2 এই অনুপাতে বিভক্ত করছে। আচ্ছা, তো এটা 4:2, ঠিক আছে। এটা কি বোঝা গেল অনুপাতটা কিভাবে বের করা হয়েছে? স্যার আরেকবার বুঝাইলে ভালো হইতো। আচ্ছা, আমি এইটা এখানে থাকুক। আমি হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে চিত্রটা জাস্ট এক্স অক্ষের জন্য আঁকি। এখানে আমি দুইটা অক্ষের জন্য একসাথে এঁকে ফেলছিলাম, এর জন্য দেখতে একটু ঝামেলা হইতে পারে। আমি চিত্রটা জাস্ট এক্স অক্ষ দ্বারা বিভক্তির সময় কিভাবে হয় সেটা একটু দেখাই। এটা আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমি র্যান্ডম একটা সরল রেখা ধরে নিই। আহ
এরকম না, আগেরটাই ধরে নিই আমরা যেটা পাইছিলাম, ধরো এইটাই পাইছিলাম আমরা। সেখানে আমাদের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া ছিল, একটা হচ্ছে এ, যেটা দেওয়া ছিল হচ্ছে 2, -4, আর আরেকটা ছিল হচ্ছে বি, যেটা দেওয়া ছিল হচ্ছে -4, 6। আমাদের কাজ হচ্ছে এই যে রেখাটা, এটাকে এক্স অক্ষ, এই যে দেখো এক্স অক্ষ একটা বিন্দুতে ভাগ করে ফেলছে, মাঝখানে ভাগ করে ফেলছে, ভাগ করার কারণে উপরে একটা পোর্শন তৈরি হয়েছে, নিচে আর একটা পোর্শন তৈরি হয়েছে। এ বি সরল রেখার এটাকে মাঝখানে একটা বিন্দুতে ভাগ করে ফেলছে। সো এই বিন্দুটা বের করতে হবে। সো এই বিন্দুটা আমরা ধরে নিলাম হচ্ছে x, y। আচ্ছা, এখানে আমাদের জন্য ইজি হয়েছে যে ব্যাপারটা, যেহেতু বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে আমরা বলতে পারি যে তার ওয়াই এর স্থানাঙ্ক কত হবে, এখানে 0। তো আমরা অলরেডি জানি এটা যেহেতু মাঝখানে কোন একটা বিন্দু, তার মানে এটা অন্তর্বিভক্ত হয়েছে। এখন অন্তর্বিভক্তির স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের কি করা লাগে, অনুপাত জানা লাগে বা অনুপাত ধরে নিতে হয়। তো আমরা ধরে নিলাম যে এতটুকুর অনুপাত হচ্ছে m, আর এতটুকুর অনুপাত হচ্ছে কি n, উপরেরটা m আর নিচেরটা হচ্ছে n। তাহলে কি করতে হবে, এম এর সাথে গুণ দিতে হবে দূরবর্তী যেটা আছে 2। তাহলে 2 এর সাথে এম গুণ দিলে, আচ্ছা এখানে আগের প্রশ্নটাতে আগের প্রশ্নটাতে হচ্ছে আমি এক্স এর ভ্যালু বসাই দিছিলাম, অনুপাতটা একটু চেঞ্জ হবে। তুমি জাস্ট এটা খেয়াল করলে, এটা খেয়াল করলে বুঝে যাবা। আচ্ছা ধরো আমরা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক 0 দেখতেছি, ওয়াই এর স্থানাঙ্ক 0। সো ওয়াই এর স্থানাঙ্ক যেহেতু 0, তার মানে আমরা ওয়াই এর স্থানাঙ্কটা বের করে ফেলি, বের করে এটাকে 0 ধরলে অনুপাত সহজে পেয়ে যাব। তো ওয়াই এর স্থানাঙ্ক বের করার সময় কি করতে হয়, এম এর সাথে গুণ দিতে হয় কাকে, ওয়াই 2 কে। ওয়াই 2 এখানে কত, 4, এই যে দূরবর্তী যেটা আছে। তাহলে এম এর সাথে যদি ওয়াই 2 কে গুণ দিই তাহলে হবে 4m। তারপরে সূত্রের একটা প্লাস, যেহেতু অন্তর্বিভক্তি মাঝখানে প্লাস হবে। প্লাস দিয়ে কি করতে হয়, এন এর সাথে গুণ দিতে হয় y1। y1 এর ভ্যালু এখানে কত, 6। তাহলে এন এর সাথে 6 গুণ দিলে হয়ে যাবে 6n ডিভাইডেড বাই m প্লাস n। এইটা সমান সমান কি ছিল, y। কিন্তু y এর স্থানাঙ্ক আমরা কত দেখতেছি, এখানে আছে 0, কারণ সে এক অক্ষের উপরে আছে। তারপরের লাইনে যদি আর গুণ দেই, 4m প্লাস 6n সমান সমান হয়ে যাবে 0। তাহলে এখান থেকে রেজাল্ট যেটা আসবে সেটা হবে যে 4m সমান সমান 6n, 4m সমান সমান 6n এরকম আসবে। আহ -6m। হ্যাঁ, মাইনাস চলে আসতেছে, আমি আবার একটু চেক করে ফেলি। এম এর সাথে গুণ দিতে হবে y2। আচ্ছা, আমি মনে হয় এখানে একটা মাইনাস মিস করছি, এই যে এর স্থানাঙ্ক হচ্ছে 2, -4, এখানে 2, -4 আছে এই যে। তাহলে এটা হয়ে যাবে -4m। এম এর সাথে গুণ দিতে হবে -4m, তারপরে সূত্রের প্লাস, আর এন এর সাথে গুণ দিতে হবে এই যে y1 মানে 6, তাহলে 6n। তাহলে এখানে চলে আসবে -4m প্লাস 6n সমান 0। আর পরের লাইনে গিয়ে ইজিলি লেখা যাবে যে 4m সমান সমান 6n, 4m টাকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে এখন অনুপাত বের করা যাবে, দেখো 4m ডিভাইডেড বাই 6n সমান সমান আসবে কত, 1। তারপরের লাইনে গিয়ে লেখা যাবে যে m/n সমান সমান হয়ে যাবে 6/4, 6/4। তারপরে গিয়ে অনুপাতটা সহজে বের করা যাবে যে m/n সমান সমান এখানে চলে আসবে 6/4। সো যখন এক্স অক্ষ আমাদের ওই রেখাটাকে বিভক্ত করতেছে, সে কত অনুপাতে বিভক্ত করতেছে, দেখাই যাচ্ছে 6:4 এই অনুপাতে বিভক্ত করতেছে। আগের এটা যেটা করছি, এখানে আমি ভুলে ভুলে এক্স এর স্থানাঙ্ক বসাই দিছি, এটা বসাইলে হবে না। আমরা ফাইনালি যেটা করছি ওটা সঠিক, মানে পরেরটা সঠিক, এটা আগেরটা লেখার দরকার নেই। এখন কি বুঝতে পেরেছো যে এক্স অক্ষ বিভক্ত করলে অনুপাত কিভাবে বের করতে হয়? জি স্যার। আচ্ছা, এখন সিমিলার কাজ কি, ওয়াই অক্ষ যদি বিভক্ত করে, ওয়াই অক্ষ বিভক্ত করলে আমরা কার ভ্যালু 0 ধরে নিব, এক্স এর নাকি ওয়াই এর? এক্স এর। এক্স এর। তখন গিয়ে আমরা আরেকটা অনুপাত পাবো। তো এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো, এটা করে ফেলবা। এখানে কিন্তু দুইটা ম্যাথই জানতে চাইছে যে এক্স আর ওয়াই কি অনুপাতে বিভক্ত হয়। আচ্ছা, এখানে লিখে দিই যেহেতু ফাঁকা জায়গা আছে। ওয়াই যখন বিভক্ত করবে তখন আমাদের এক্স এর ভ্যালু 0 হবে। তাহলে এক্স এর ভ্যালু যখন 0 হবে তখন এক্স এর স্থানাঙ্কটা বের করবো। এক্স এর স্থানাঙ্ক বের করার সময় এম দ্বারা গুণ দিতে হবে 2 কে, তাহলে এটা হয়ে যাবে 2m। আর এন দ্বারা গুণ দিতে হবে আমাদের -4 কে, তাহলে এটা হয়ে যাবে -4n। আর নিচে হবে কি m প্লাস n সমান সমান হয়ে যাবে 0। তাহলে এখান থেকে চলে আসবে 4n সমান সমান 2m। তাহলে অনুপাতটা দাঁড়াবে এরকম যে 2m বাই হচ্ছে 4n, 2m/4n সমান সমান 1। তাহলে লেখা যাবে m:n, m:n সমান সমান হবে 4:2। সো এটার আনসার যখন y অক্ষ বিভক্ত করবে সেটার আনসার হবে 4:2। এটা y অক্ষের জন্য, y অক্ষ বিভক্ত করলে অনুপাত হবে 4:2। আর যদি x অক্ষ বিভক্ত করে, 4:2 যেটা আছে এটাকে তুমি আরো ছোট করতে পারো চাইলে, এটাকে লেখা যাবে 2:1, 2 দ্বারা ভাগ করে দিলে 2:1 লিখে যাবে। আর যখন x অক্ষ বিভক্ত করবে, x অক্ষ বিভক্ত করলে
x অক্ষ বিভক্ত করলে অনুপাতটা হয়ে যাবে 6:4। বুঝছো দুইটাই? জি স্যার। আচ্ছা, এটা শর্টকাটটা জাস্ট আমরা দেখে ফেলি। এটা শর্টকাটটা হচ্ছে এরকম যে যদি এক্স অক্ষ বিভক্ত করে, আমি এটা লিখে দিই, দুইটা লাইন জাস্ট মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে এক্স অক্ষ বিভক্ত করলে, এক্স অক্ষ দ্বারা বিভক্তির বিভক্তির অনুপাত, এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত, এটা সমান সমান শুরুতে একটা মাইনাস থাকবে, এটা সূত্রের মাইনাস, তারপরে হবে y1/y2, y1/y2। আর যদি আমরা y অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত বের করতে চাই, সেক্ষেত্রে আগের মতো সূত্রে একটা মাইনাস থাকবে, আর এখানে থাকবে হচ্ছে x1/x2। মানে এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত বের করতে গেলে কোটি দ্বয়ের অনুপাত নিতে হবে, আর ওয়াই অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত বের করতে গেলে ভুজ দ্বয়ের অনুপাত নিতে হবে। এই দুইটাই হচ্ছে ফর্মুলা। আগের ম্যাথটা যদি আমরা এই ফর্মুলা দিয়ে করতে চাই, বিশেষ করে এটা আমরা এমসিকিউ এর জন্য অবশ্যই ব্যবহার করব। আগের ম্যাথটা যদি আমরা ফর্মুলা দিয়ে বের করতে চাই, দেখো এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত, এক্স অক্ষ দ্বারা বিভক্তি যখনই বের করতে দিবে তখন আমরা হচ্ছে কোটি দ্বয়ের অনুপাত নিব। তো এক্স অক্ষ যখন বের করতেছি, শুধু এক্স অক্ষের জন্য আমি হিসাবটা যদি করি, কোটি বলতে এখানে একটাতে আছে -4, এটাকে আমরা y1 নাম দিয়ে দিলাম, আর আরেকটাতে আছে 6, তাহলে এটাকে আমরা y2 নাম দিয়ে দিলাম। তাহলে এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত সূত্রের একটা মাইনাস হবে, তারপরে y1 এর ভ্যালু হচ্ছে এখানে -4, আর নিচে যেটা হবে সেটা হবে y2 এর ভ্যালু হচ্ছে 6। তাহলে রেজাল্ট আসবে এখানে 4/6, 4/6 মানে হচ্ছে 2/3। দেখো আমাদের যে অনুপাতটা এখানে আসছিল সেটা কিন্তু এই যে 6:4, এটা যদিও 6:4 ছিল, তুমি এটাকে পরে ভেঙে লিখতে পারতা কি 3:2। সো 3:2 বলা যাবে, আবার উল্টা করে বললে 2:3ও হবে, মানে দুই ভাবেই বলা যাবে। যদি তুমি হচ্ছে এটাকে এম ধরো আর এটাকে এন ধরো, তাহলে একরকম অনুপাত পাবা, আর উপরেরটাকে যদি এন ধরো আর নিচেরটাকে এম ধরো, তাহলে আরেক ধরনের অনুপাত পাবা। দুইটাই কিন্তু সঠিক, চাইলে তুমি 2:3ও বলতে পারো অথবা 3:2 বলতে পারো, কোনটার রেসপেক্টে বলতেছো সেটা ম্যাটার করে। তো আমরা এখানে অনুপাত যেটা পাইছি সেটা হচ্ছে 2:3, তো এটাকে 3:2ও বলা যাবে। একইভাবে আমি যদি হচ্ছে ওয়াই এর জন্য বা ওয়াই অক্ষ যখন বিভক্ত করবে সেটার অনুপাত বের করতে চাই, তাহলে একটা মাইনাস হবে, তারপরে কি হবে, উপরে প্রথমটার ভুজ আর নিচে হবে দ্বিতীয়টার ভুজ। তো প্রথমটার ভুজ এখানে আছে 2, আর দ্বিতীয়টার ভুজ আছে এখানে -4, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1/2 বা 1:2, যেটা আমরা এখানে উল্টাটা বের করছি 2:1। তো দুইভাবেই করা যায়, জাস্ট এটা কনভেনশন, তুমি কোনটাকে এম ধরতেছো কোনটাকে এন ধরতেছো সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু অনুপাত কত হবে সেটা আমরা শর্টকাট দিয়ে গ্যাস করতে পারবো, হয় 2/3 হবে না হয় 3/2, আর এটার ক্ষেত্রে হয় 1/2 হবে না হয় 2/1। বুঝা গেছে শর্টকাটটা? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে আর আগাবো না, এতটুকুই থাকবে, আর নেক্সট দিন হচ্ছে এরপর থেকে দেখবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা।